নেশা লেগেছে, প্রেমের নেশা, তাই লায়লা দিবে মজনুকে শশা। রাতের নির্জনতা থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে একটি কর্কশ অথচ মোহময় কণ্ঠ। গলা ছেড়ে গান গাইছে দেশের মুখ্যমন্ত্রীর একমাত্র বখাটে ছেলে কৃষ খান। রাস্তার দুপাশে ঝাপসা আলো, হালকা কুয়াশার মতো ধোঁয়া, আর তার মাঝে বজ্রগতিতে ছুটে চলা একটা কালো গাড়ি। যেন মৃত্যু তার জীবনের মাঝখানে দৌড় প্রতিযোগিতা চলছে। স্টিয়ারিং শক্ত করে হাত চেপে ধরে আছে কৃষ। উচ্চতায় 5 ফুট 8 ইঞ্চি, লম্বা চওড়া শরীর, পেশিতে ভরা পাও। জিমে প্রতিদিন ঘাম ঝরানো ফল, তার প্রতিটি নড়াচড়া স্পষ্ট। শ্যামলা রং, গায়ের রং, কিন্তু মুখে এমন এক আকর্ষণ যা একবার দেখলে চোখ সরানো মুশকিল। তার ঠোঁটের কোণে সেই বেপরোয়া হাসি যেটা মেয়েদের পাগল করে দেওয়ার জন্য যেন জন্মেছে। লম্বা চুলগুলো এলোমেলো ভাবে কপালের উপর পড়েছে, মাঝে মাঝে বাতাসে উঠছে, আর সেই চুলগুলো সরাতে সরাতে সে আরও বেশি হ্যান্ডসাম হয়ে উঠছে। প্রতিদিনের মতো আজও তার চোখ লাল, পুরো শরীর মদের নেশায় ভাসছে। গাড়ির স্পিড এতটাই বেশি যে সামনে থাকা গাড়িগুলো খেলনার মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। পাশে বসে থাকা তার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু আমান, তার মুখে ভয় আর বিরক্তির মিশ্রণ। এই দৃশ্য তার কাছে নতুন না, বরং প্রতিদিনের অভ্যাস। কৃষের কাছে ঝামেলা আর মারপিট, এই তিনটি যেন বেঁচে থাকার অক্সিজেন। মদ না খেলে, ঝামেলা না করলে, বেপরোয়া কিছু না করলে তার যেন ঘুমিয়ে আসে না। হঠাৎ করে কৃষ এক্সিলেটার আরও জোরে চাপ দিল। গাড়ির স্পিড যেন ঝড়ের বেগের মতো বেড়ে গেল। আমার আতঙ্কে সিট চেপে ধরে চিৎকার করল, এই ভাই ব্রেক মার, আজকে মনে হয় আর বাঁচবে না। আম্মু, তুমি নিজের খেয়াল রাখো। তার গলায় সত্যিকারের ভয়, কিন্তু কৃষের মুখে শুধু বিরক্তি। চুপ ড্যাশের নাতি। একটা ধমক দিয়ে হঠাৎ সে ব্রেক কষল। চির ধরা শব্দে গাড়ি থেমে গেল রাস্তার পাশে একটা ছোট্ট দোকানের সামনে। চাকার ঘর্ষণে ধুলো উড়ে চারপাশে ধোঁয়াশে হয়ে গেল। আমার কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারল না, তারপর ধীরে ধীরে চোখ খুলে দেখলো সে এখনো বেঁচে আছে। সে গভীরভাবে একটা শ্বাস নিল, যেন নতুন জীবন পেল। অন্যদিকে কৃষ দরজা খুলে দুলতে দুলতে গাড়ি থেকে নামলো। তার হাঁটায় স্পষ্ট বোঝা যাচ্ছে নেশা তাকে পুরোপুরি গ্রাস করছে। আমান ধীরে ধীরে নেমে আসতে কৃষ বিরক্ত মুখে তার দিকে তাকিয়ে বলল, এই দাঁড়িয়ে আছিস কেন? দুটো সিগারেট নে, আমি আসছি। আমার ভুরু কুচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখন আবার কোথায় যাবে? কৃষ এক চিলতে দুষ্টু হাসি দিয়ে কানের পাশে আঙ্গুল তুলে ইশারা করে বলল, মুততে যাচ্ছি, যাবি? আমার সাথে সাথে নাক মুখ কুচকে এক পিছিল, ইস না রে ভাই, তুই যা। মুকুর হালকা হেসে টলতে টলতে অন্ধকারের দিকে হাঁটতে লাগলো। কোনো মতে হেঁটে সামনে এগোতে লাগলো। পা দুটো ঠিক মতো তাকে সাপোর্ট দিচ্ছে না, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে। চারপাশটা তার চোখে ঝাপসা, মাথাটা ঘুরছে ভয়ানকভাবে। টলতে টলতে সে একটা অন্ধকার গলিতে ঢুকে পেল। গলির ভেতরটা আরও নির্জন, রাস্তার আলো ঠিকমতো ঢুকছে না। ঠিক তখনই হঠাৎ একটা তীব্র আলো এসে পড়ল তার মুখে। একটি স্কুটারের হেডলাইট সরাসরি তার চোখে লাগলো। কৃষ বিরক্ত হয়ে মুখে হাত দিয়ে আলোটা আড়াল করার চেষ্টা করলো। নেশার ঘরে সে ঠিকমতো দাঁড়াতেই পারছিল না। পা তুলে এক পা এগোতে হঠাৎ ভারসাম্য হারিয়ে সামনে হোঁচট খেলো। আর ঠিক সেই মুহূর্তে স্কুটিটা সামনে এসে হঠাৎ জোরে ব্রেক কষল। চাকার ঘর্ষণের শব্দে চারপাশ কেঁপে উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়েছে গিয়ে। কিসের সামনে ঝুঁকে পড়ে, আর তার কপালে জোরে ধাক্কা খেলো স্কুটারের সামনে ধাতব অংশ। এক মুহূর্তের জন্য সব কিছু যেন থেমে গেল। তারপর কিসের কপাল ফেটে রক্ত বের হতে শুরু করলো। লাল রক্ত ধীরে ধীরে বেয়ে পড়ছে তার মুখ বেয়ে। স্কুটারের উপরে বসে থাকা মেয়েটা ভয় পেয়ে একদম জমে গেল। তার হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। সে তাড়াতাড়ি স্কুটি ফেলে দিয়ে নেমে এলো। দৌড়ে কৃষের কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে তার কাঁধে হাত ধরল। এই যে শুনছেন, শুনছেন, কোথায় লেগেছে আপনার? তার গলায় আতঙ্কে স্পষ্ট। কৃষ ধীরে ধীরে মুখ তুলল। চোখ দুটো লাল, দৃষ্টি ঝাপসা, কপাল দিয়ে গড়িয়ে পড়ছে। সে মেয়েটার দিকে তাকিয়ে অস্পষ্টভাবে হাসলো, তারপর ফিসফিস করে বলল, শালা নেশাটাই বিগড়ে দিল। এখন লায়লাকে শশা কে দিবে? তার কথা আর প্রায় বোঝা গেল ও না। রুহি কিছুই ঠিকমতো বুঝতে পারল না। তার শুধু মনে হয়েছিল মানুষটা যে কোনো সময় জ্ঞান হারাবে। ঠিক সেটাই হলো। কৃষের শরীর হঠাৎ ঢলে পড়তে লাগলো। এই এই চিৎকার করে উঠল রুহি। সে তাড়াতাড়ি তাকে ধরে ফেললো আর ধীরে ধীরে রাস্তার পাশে এসে পড়ল কৃষকে নিয়ে। কৃষের মাথায় নিজের কোলের উপর তুলে নিল।
রুহির হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়তে। সে বুঝতে পারছে না এখন কি করবে। রুহি তার বাবা মায়ের একমাত্র মেয়ে, খুব শান্ত, ভদ্র, মার্জিত আর ভীষণ ভীতু স্বভাবের। পড়াশোনা সবসময় ভালো। আর কিছুদিন পরে কলেজে ভর্তি হবে। এই প্রথম সে একা স্কুটি নিয়ে বেরিয়েছে। নতুন নতুন চালানো শিখছে, এখনো পুরোপুরি অভ্যস্ত নেই। তাও এই স্কুটিটা তার নিজের না, তার বান্ধবী সিমরানের। আজ একটু দরকার নিয়ে বের হয়েছিল, কিন্তু যদি সে জানতো এভাবে অজানা ঝামেলায় জড়িয়ে যাবে তাহলে সে কোনোদিনও আজ বের হতো না। রুহি কাঁপা হাতে ক্রিসের কপালে রক্ত থামানোর চেষ্টা করছে আর বারবার বলছে, এই চোখ খুলুন প্লিজ, চোখ খুলুন। কিন্তু ক্রিসের চোখ ধীরে ধীরে বন্ধ হচ্ছে। রুহি কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি নিজের কাঁধে ঝুলানো ব্যাগটা খুলে ফেললো। হাত কাঁপছে, বুকের ভেতরটা ধড়ফড় করছে ভয়ে আর অজানা দুশ্চিন্তায়। ব্যাগের ভেতর থেকে নিজের সাদা রুমালটা বের করলো। ক্রিসের কপাল দিয়ে এখনো টপ টপ করে রক্ত পড়ছে। ইস, কী করবো এখন? নিজের মনে বিড়বিড় করে উঠল রুই। তার কাপা হাতে রুমালটা ভাঁজ করে ক্রিসের কপালের উপর চেপে দিল। ধীরে ধীরে শক্ত করে বেঁধে দিল যাতে রক্তপাতটা অন্তত কিছুটা থেমে যায়। ক্রিস তখন প্রায় অবচেতন। তার শ্বাস ধীরে হয়ে আসছে, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে। রুহির বুকটা কেঁপে উঠল। হঠাৎ সে নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করলো। পাতা উল্টে দ্রুত কিছু একটা লিখতে লাগলো। হাত এতটাই কাঁপছে যে লেখাগুলো কাঁপা কাঁপা হয়ে যাচ্ছে। লেখা শেষ হতে দিয়ে তড়িঘড়ি পাতাটা ছিঁড়ে নিল। এক মুহূর্ত দ্বিধা কাজ করলো, তারপর কাগজটি কিসের শার্টের পকেটে ঢুকিয়ে দিল। ধীরে ধীরে কিসের মাথাটা নিজের কোলে থেকে নামিয়ে মাটিতে আলতো করে রাখলো। তারপর উঠে দাঁড়িয়ে একটু পিছন সরে গেল, চোখে অপরাধার ভয়। মৃদু কাঁপা গলা বলল, ক্ষমা করবেন, আমাকে এখন যেতে হবে। আমি বাড়িতে না বলে বেরিয়েছি, এখন না ফিরলে আম্মুর হাত থেকে বাঁচব না। কথাগুলো বলে থেমে একবার কিসের দিকে তাকালো, তারপর হঠাৎ ঘুরে দৌড়ে বেরিয়ে গেল গলির বাইরে। বড় রাস্তা, চারপাশে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। কেউ আছেন, প্লিজ হেল্প মি। ঠিক তখনই দূর থেকে দৌড়ে আসতে দেখা গেলো একজনকে। সে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, এই শোনো বোন, একটা কালো টি শার্ট পরা ছেলেকে দেখেছো? রুহির চোখে তখন হঠাৎ আশার আলো জ্বলে উঠলো। সে তাড়াতাড়ি মাথা নাড়ল, হ্যাঁ হ্যাঁ, উনি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ চলুন। বলে সে আর দৌড়ে দিল গলির ভিতরে। পিছনে পিছনে আমানও দৌড় দিল। গলির ভিতরে ঢুকে আমান ছুটে গিয়ে ক্রিসকে তুলল। ক্রিস, এই ক্রিস, চোখ খোল। তার গলায় আতঙ্ক, চোখে ভয় স্পষ্ট। রুই পাশে দাঁড়িয়ে সব দেখছে, গলা শুকিয়েছে। ধীরে ধীরে বলল, আমি যাই, আপনি প্লিজ ওনাকে হাসপাতালে নিয়ে যান। এক মুহূর্ত আর দাঁড়ালো না সে, দৌড়ে গিয়ে স্কুটিটা তুলে নিল। হাত কাঁপলো, কোনো রকম স্টার্ট দিল, তারপর পেছনে তাকালো না। কিন্তু মনটা ভারী হয়েছে। অদ্ভুত এক অপরাধবোধ বুকের ভেতরটা চেপে উঠছে। আমি কি ভুল করলাম? নিজের প্রশ্ন করলো সে মনে মনে। তবুও এখন তার কিছু করার নেই। রাত অনেক হয়ে গেছে, আর দেরি করলে সত্যি বাড়িতে বিপদ হবে। স্কুটির গতি বাড়িয়ে সে অন্ধকার রাস্তার ভেতরে মিলিয়ে গেল। বিছানার উপর উপুড় হয়ে শুয়ে আছে ক্রিস। লম্বা চড়ক গরম, শক্তপোক্ত শরীরটা যেন ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়ে আছে। পুরো শরীরটা আজ উন্মুক্ত, শুধু কোমরের একটা ট্রাউজার জড়ানো। বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে, বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে ডুবে আছে। মাথায় মোটা করে ব্যান্ডেজ করা, এখন ভিজে আছে হালকা রক্তে থেকে। কয়েক ঘন্টা আগে আমান তাকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে গেছিল। ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ করে দেয় আর কিছু ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে যায়। আমার নিজেই তাকে সাবধানে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। বারবার বলে গেছে যেন বিশ্রাম নেয়। এখন নিজের ঘরে নিজের বিছানায় ক্রিস একেবারে নিশ্চুপ হয়ে শুয়ে আছে। ঘরটা এক ধরনের ভারী নীরবতা। জানলার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দোলাচ্ছে, আর সেই নীরবতার মাঝে শুধু ক্রিসের নিঃশ্বাসের মৃদু শব্দ শোনা যাচ্ছে। তার ঠিক পাশে গুটিসুটি মেরে বসে আছে তার ছোট্ট কুকুর ছানাটি। বারবার সে ক্রিসের পিঠে নাক ঘষছে, কখনো হালকা করে থাবা দিয়ে ঠেলা দিচ্ছে, যেন তাকে জাগানোর ব্যাকুল চেষ্টা করছে। মাঝে মাঝে হালকা করে কুই কুই করে শব্দ করছে, তার চোখের স্পষ্ট অস্থিরতা। সে বুঝতে পারছে না কেন তার প্রিয় মানুষটি এতক্ষণ ধরে কোনো সাড়া দিচ্ছে না। এই ছোট্ট প্রাণী ক্রিসের খুব আদরে। ক্রিস ছাড়া কারো কাছে যায় না, অন্য কেউ ডাকলেও দূরে সরে থাকে। ক্রিস তাকে নিজে হাতে বড় করছে, নিজের মতো করে ভালোবাসে। ক্রিস তার নাম রেখেছে কোকো, ছোট্ট, নরম আর ভীষণ মায়াবী কোকো, যার পুরো দুনিয়া যেন ক্রিসকে ঘিরে। ঠিক সেই সময় ধীরে ধীরে দরজা খুলে রুমে ঢুকেন শরীফুল খান। ঘরে ঢুকে চোখ পড়ে বিছানার দিকে, আর সেই দৃশ্য দেখে তার মুখটা কুঁচকে যায় বিরক্তিতে। ক্রিস এলোমেলো হয়ে বিছানায় ছড়িয়ে ছিটে পড়ে আছে, যেন পৃথিবীর কোনো চিন্তা তার নেই। শরীরের উপর অগোছালোভাবে চাদরটা পড়েছে, মাথায় এখনো মোটা ব্যান্ডেজ, তবুও সে গভীর ঘুমে। শরীফুল খান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন,
তাকিয়ে থাকেন ছেলের দিকে। মাঝে মাঝে সত্যি তার মনে সন্দেহ জেগে, এই ছেলে কি সত্যি তার? এমন অমনোযোগী, এত উদাসীন যেন জীবনে কোনো লক্ষ্য নেই। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ান বিছানার পাশে। তারপর একটু জোরে ডাকেন, "ক্রিস, এই ক্রিস!" কিন্তু ক্রিসের কোনো সাড়া শব্দ নেই। সে একইভাবে ঘুমিয়ে আছে, যেন চারপাশে কিছুই শুনতে পাচ্ছে না। এরপর শরীফুল খান বিরক্তিতে চরমে ওঠেন। টেবিলে রাখা এক গ্লাস পানি তুলে নিয়ে একটু না ভেবে সরাসরি ক্রিসের মুখের উপর ঢেলে দেন। ঠান্ডা পানির ছোঁয়ায় ক্রিস ধড়ফড় করে উঠে বসে, চোখ দুটো আধখোলা, মুখে বিরক্তি আর অবাক। কয়েক সেকেন্ড লাগে তার বুঝতে, সামনে দাঁড়িয়েছে শরীফুল খান। এই মুহূর্তে পাশে থাকা ছোট্ট কুকুরছানা কোকো জেগে ওঠে। সে তৎক্ষণাৎ শরীফুল খানের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করছে, যেন নিজের মালিককে রক্ষা করতে চায়। ক্রিস চোখ কচলাতে কচলাতে দাঁত চেপে বলল, "কী সমস্যা আপনার? আমার পিছনে লেগে থাকেন কেন?" শরীফুল খান রাগে ফেটে পড়েন, চোখ লাল হয়ে যায়, কণ্ঠে কড়া স্বর, "তো লাগবো না বলছো? এই নিয়ে কলেজে কয়বার ফেল করবে তুমি? একবার নিজের ভবিষ্যতের কথা ভাবো। আমার মান সম্মান সব ধুলোয় মিশে দিচ্ছে। লোকে কি বলবে? শিক্ষামন্ত্রী ছেড়ে ফেলটুস!" কি যেসব কথা বহুবার শুনেছে, প্রতিদিন একই কথা, একই অভিযোগ, এখন আর তার কানে ঢোকে না। সে বিরক্তি হয়ে মুখ ঘুরে নেয়। তার পাশে বসে থাকা কোকো কোলে তুলে নেয়। মুহূর্তে তার গলা ভেসে ওঠে একদম অন্যরকম কোমলতা। "কোকো শোনা, যাও তো, একটু শরীফুল সাহেবের সাথে খেলো" বলে কোকোকে নিচে নামিয়ে দেয়। মাটিতে নামতে কোকো যেন মিশন পেয়েছে। সে সরাসরি শরীফুল সাহেবের দিকে ছুটে যায় আর জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। শরীফুল খান একেবারে অপ্রস্তুত হয়ে পড়েন। ভয়ে পেছাতে পেছাতে, "এই বদমাস, তোকে বলছি না একে আমার সামনে আনবি না। এইসব আমার একদম ভালো লাগে না।" কোকো থামার পাত্র নয়। সে আরও জোরে ঘেউ ঘেউ করতে করতে শরীফুল সাহেবের পেছনে লেগে যায়। ক্রিস বালিশটা মাথার উপর চেপে ধরে একবার লম্বা শ্বাস নেয়, তারপর আবার আগের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্রের লাগেজ গুছিয়ে নিচ্ছে রুহি, আর তাকে সাহায্য করছে সিমরান। ঘরের ভিতরে এক অদ্ভুত ব্যস্ততা। কাপড়, বই, কসমেটিক, ছোট ছোট স্মৃতির জিনিস সব কিছু একসাথে ছড়িয়েছে। দুজনে কাল হোস্টেলে চলে যাবে। সিমরান আর রুহি শুধু বন্ধু না, বহু বছরের গভীর বন্ধনে জড়ানো দুটি মন। ভাগ্য যেন তাদের পক্ষে ছিল। দুজনে একই কলেজে ভর্তি হয়ে গেছে। সিমরান বাড়ি অনেক দূরে হয়, সে আগেই লাগেজ নিয়ে রুহিদের বাড়িতে চলে এসেছে, যাতে কাল দুজনে একসাথে রওনা হতে পারে। রুহি একটা ব্যাগ খুলে আবার বন্ধ করছে, আবার খুলছে, মুখে বিরক্তির ছাপ। হঠাৎ ভুরু কুঁচকে বলে ওঠে, "আমার ফোনটা কোথায় রে? নিশ্চয়ই ওই ছেলেটা নিয়ে গেছে। আম্মু, ও আম্মু, তোমার ছেলেকে বলো আমার ফোনটা দিয়ে যেতে।" তার গলায় রাগ আর অসহায়তা মিশে আছে। ঠিক তখনই দরজা ঠেলে ধপ করে ঢুকে পড়ল ছোট্ট কুটুস। তার হাতে রুহির ফোন। সে এসে বিছানায় ওর ফোনটা ছুঁড়ে মেরে মুখ বাঁকিয়ে বলল, তারপর আবার দৌড়ে বেরিয়ে যায়। পুরো দৃশ্য দেখে সিমরান খিলখিল করে হেসে, "ইস, আমার যদি এমন একটা ভাই থাকতো।" রুই চোখ ঘুরিয়ে বলে, "আমারটাই নিয়ে যা, দুদিন পর ফেরত দিয়ে যাবি।" দুজনে হেসে ওঠে। ঠিক তখনই রুহির আম্মু গরম গরম পকোড়া নিয়ে রুমে ঢোকেন। ঘরে ঢুকে চারপাশে ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখে হালকা হাসেন। "কি রে, তোদের গোছানো হলো?" তার কণ্ঠে মায়া, কিন্তু চোখে স্পষ্ট চিন্তার ছাপ। সিমরানের দিকে তাকিয়ে তিনি একটু নরম করে, "সিমরান মা, একটু রুহির দিকে নজর রাখুন। মেয়েটা বাইরে মুখ ফুটে কিছু বলতে পারে না। আমার ভীষণ চিন্তা আছে, কীভাবে থাকবে কে জানে।" মায়ের কণ্ঠে কেঁপে ওঠে একটু। সিমরান এগিয়ে এসে আশ্বস্ত করে, "চিন্তা করবে না চাচি, আমি আছি, আমি ওকে দেখে রাখবো।" রুহি হালকা হেসে সিমরানের দিকে তাকায়, চোখে কৃতজ্ঞতা স্পষ্ট। "হ্যাঁ, তুই আছিস বলে তো এতদূর যাওয়া, না হলে আমার ওই কলেজে পড়ার স্বপ্ন হয়তো পূরণ হতো না।" কথাগুলো বলার সময় তার গলায় একটা আবেগ লুকিয়ে থেকে, "যাই হোক, আব্বু কাল সকালে আসবে তো আম্মু?" রুহির আম্মু একটু হেসে বলে, "হ্যাঁ, সকাল সকাল চলে আসবে।" ঘরের ভেতরে আবার ব্যস্ততা শুরু হয়, কিন্তু সেই ব্যস্ততার মাঝে নতুন জীবনের উত্তেজনা আর প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট দুটোই নিঃশব্দে মিশে থাকে। শহরের নামকরা বিশাল বড় কলেজ ক্যাম্পাস জুড়ে আজ যেন মেলা পরিবেশ। নতুনদের ভিড়ে চারপাশ গমগম করছে, হাসি, গল্প, উত্তেজনা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আজ কলেজে নতুনদের ভিড় বেশি, তাই তাদের উচ্ছ্বাস একটু বেশি। নতুন জায়গায়, নতুন মানুষ, নতুন জীবন, সব কিছু নিয়ে যেন এক অদ্ভুত কৌতূহল কাজ করছে সবার মধ্যে। এই ভিড়ের মধ্যে কলেজের একপাশে দাঁড়িয়েছে একটা গ্যাং। গ্যাংয়ের লিডার কৃষ খান এবং তাদের জুনিয়র কাজ, জুনিয়রদের র্যাগিং করা। অর্ক, রুদ্র, আশিস আর আমান, এই চারজন কৃষের বন্ধু। তবে এই মুহূর্তে কৃষে আর আমান নেই। অর্ক, রুদ্র আর আশিস তিনজনে গেটের দিকে চোখ রেখে দাঁড়িয়ে আছেন, যেন শিকারী ঠিকঠাক মুরগি পেলে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই হাসতে হাসতে গল্প করতে করতে ঢুকেছিল রুহি আর সিমরান। তাদের চোখে মুখে নতুন জীবনের উচ্ছ্বাস স্পষ্ট। হঠাৎ অর্ক জোরে চিৎকার দিয়ে বলে, "এই মেয়ে, এদিকে আসো!"
হঠাৎ ডাকে দুজনের চমকে দাঁড়িয়ে যায়। পিছনে ঘুরে একটু ইতস্তত করে রুই বলে, কিছু বলবেন? রুদ্র ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, হ্যাঁ আপু, এদিকে আসেন। সিমরান ভয়ে রুহির হাত শক্ত করে চেপে ধরে ফিসফিস করে, রুই আমার মনে হচ্ছে এরা সিনিয়র, যাস না, আমরা পালাই। আর এর সঙ্গে সঙ্গে কড়া গলা বলে, কী হলো? ওকে কী বুদ্ধি দিচ্ছে, তাড়াতাড়ি বলো। আসো, নাহলে প্রথম দিনে কলেজ থেকে বের করে দিব। ভয়ে দুজনে বুক ধড়ফড় করতে থাকে। ধীরে ধীরে পা ফেলে তারা তিনজনের সামনে গিয়ে দাঁড়ায়। রুই কাঁপা গেলে বলে, কিছু বলবেন ভাইয়া? অর্ক বলে, আমাদের চেনো, আমরা তোমাদের সিনিয়র, তাই আমরা যা বলবো সেটাই করতে হবে। রুদ্র এবার আঙুল তুলে সামনে ইশারা করে, ওই যে সামনে ছেলেটা দাঁড়িয়েছে, গিয়ে ওকে জড়িয়ে ধরো। কথাটা শুনে রুইয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ভয়ে কাঁপতে থাকে। এটা কি বলছেন ভাইয়া? এটা তো পারবো না, অন্য কিছু বলুন। অর্ক গম্ভীর হয়ে বলে, না, এটাই করতে হবে, তাড়াতাড়ি করো, সময় কম। রুই আর সিমরান দুজনে ভয়ে এদিক ওদিক তাকিয়ে থাকে, কোনোভাবে পালানোর উপায় খুঁজছে। ঠিক তখনই রুদ্র হঠাৎ চেঁচিয়ে বলছে, এই, আমাদের বস ক্রিস এসে গেছে। দুজনে স্বতঃস্ফূর্তভাবে সেদিকে তাকায়। দেখে একটা ব্ল্যাক শার্ট পরা ছেলে বাইক নিয়ে গেটে ঢুকছে। তার মধ্যে অদ্ভুত রাফনেস, আত্মবিশ্বাস, চারপাশে যেন নিচ থেকে তাদের জায়গা ছেড়ে দিছে। রুহির মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। সে একটু ইতস্তত, তারপর আস্তে করে বলল, ভাইয়া, আমি আসলে ক্রিসের গার্লফ্রেন্ড। ক্রিস যদি জানে তাহলে কিন্তু খুব রাগ করবে। সিমরান যেন আকাশ থেকে বলল। সে অবাক হয়ে তাকিয়ে থেকে রুহির দিকে। এই মেয়েটা কী বললো? আর সামনে দাঁড়ানো তিনজন, তারা তো পুরো অবাক। আমরা কি ঠিক শুনছি? তুমি ক্রিসের গার্লফ্রেন্ড? রুই একটু হেসে মাথা নেড়ে সম্মতি দেয়। এক মুহূর্তে তাদের আচরণ পুরো পাল্টে গেল। রুদ্র তাড়াতাড়ি বলল, এই চেয়ার আন, ভাবির জন্য বসার ব্যবস্থা করে। তারপর অর্ঘ্যর দিকে বলল, তুই চা নিয়ে আয়। রুহি তাড়াতাড়ি হাত নেড়ে বলে, না না ভাইয়া, আমাদের ক্লাস আছে, এসব পরে হবে, ঠিক আছে? কথা শেষ করে সিমরানের হাত ধরে টানতে টানতে ভেতরের দিকে হাঁটা দেয়। সিমরান এখনও অবাক, হাঁটতে হাঁটতে ফিসফিস করে, তুই পাগল নাকি? ওই ক্রিসের গার্লফ্রেন্ড বললি কেন? রুহি হালকা হাসে, কিন্তু বুকের ভেতর তখন ধুকপুক করছে। না বললে আজকে শেষ হয়ে যেতাম। দুজনে দ্রুত ভিড়ের মধ্যে মিলে যায়। তাদের এই অজান্তে একটা বড় ঝড় ঠিক তাদের জীবনে ঢুকতে চলছে। বুলেট গ্যারেজে রেখে চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে এগিয়ে এসে কিস, তার হাঁটার ভঙ্গি একটা অদ্ভুত দাপট, যেন পুরো ক্যাম্পাস তার নিয়ন্ত্রণে। চারপাশে কয়েকজন ছাত্র তার দিকে তাকে ফিসফিস করে, কেউ আবার চুপ হয়ে যায়, কারণ কিস খানের নামটাই যথেষ্ট আলাদা করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না। মুখে হালকা সুরে গুনগুন করে করে, কে জানে তুই মেরে ইরাদে লে যাউঙ্গা শ্বাসে চুরাকে। গানের সুরটা নরম হলো, তার চোখে মুখে সেই নরমতা নেই, বরং সে একরাশ উদাসীনতা আর কেমন একটা রুক্ষভাব। গেটের পাশে দাঁড়িয়ে থাকা অর্ঘ্য, রুদ্র আর আশিস তিনজনে ভুরু কুচকে ক্রিসকে উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে। তারপর একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসে। অর্ঘ্য একটু এগিয়ে এসে ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে, কিরে বস, আজ তো দেখি খুব রোমান্টিক মুডে আছিস। গানটাও বেশ রোমান্টিক, প্রেম টেম কিছু করছো নাকি? আর আমরা কিছু জানি না? রুদ্র হালকা হাসে মাথা নাড়ে, যেন সেও একই কথা ভাবছে। আশিস পাশে দাঁড়িয়ে মজা নেওয়ার অপেক্ষায় থেকে। ক্রিস থেমে যায়। চাবি এইটা আঙ্গুল থেকে নামিয়ে পকেটে ঢুকিয়ে নেয়। তারপর ধীরে ধীরে মাথা তুলে তিনজনের দিকে তাকায়। চোখে মুখে একদম ঠান্ডা, কিন্তু তাতে লুকিয়ে থাকা কড়া একটা সতর্কতা। আমি ক্রিস খান, প্রেম টেম এসব আমার জন্য না। এসব ফালতু মেয়েলি ব্যাপার থেকে আমি দূরে থাকি। তার গলায় দৃঢ়তা, কেউ সহজে তর্ক করতে সাহস পায় না। অর্ক এবার একটু গম্ভীর হয়ে হাসিটা চেপে রাখতে পারল না। সেটা তো আমরাও জানি বাস, কিন্তু ভাবি যে বলল। কিসের ভুরু কুঁচকে যায়। সে এক পা এগিয়ে এসে বলে, কেন, কোন ভাবি? তার গলায় স্পষ্ট বিরক্তি। শালা, আজ পর্যন্ত কোনো মেয়েকে ছুঁয়ে দেখলাম না, আজ হঠাৎ ভাবি এলো কোত্থেকে? আশিস এবার চুপ থাকতে পারল না। সে তাড়াতাড়ি বলল, আরে, একটু আগে একটা মেয়ে এসে বলল না ও নাকি তোর গার্লফ্রেন্ড? কিসের মুখের ভাব মুহূর্তে বদলে যায়, চোখ সরু হয়ে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে। রুদ্র আর অর্ক দুজনে একসাথে মাথা নেড়ে বলে, হ্যাঁ ভাই, একদম একটু আগে বললো। তারপর আবার তাড়াতাড়ি চলে গেল। কয়েক সেকেন্ডের মাঝে চারপাশে নেমে থমকে যায়। ক্রিস ধীরে ধীরে শ্বাস নেয়। তার চোখে এক অদ্ভুত আগুন। কোন ছেমরি এত সাহস আমাকে অজান্তে নিজের বয়ফ্রেন্ড বানায়? তার গলাটা নিচু, কিন্তু প্রতিটি শব্দ হুমকি স্পষ্ট। সে হালকা করে হাসে। সে হাসিতে কোনো আনন্দ নেই, বরং বিপদ। তারপর, ডাক শালিকে, আজ ওর পিন্ডি চটকাবো। কথা বলে গেটের দিকে তাকায়। তার দৃষ্টি তীক্ষ্ণ, যেন শিকার করছে। অর্ঘ্য, রুদ্র আর আশিস একে অপরের দিকে তাকিয়ে বুঝে যায়, আজ কেউ একজন বড় বিপদে পড়তে চলছে। কলেজের বিল্ডিংয়ে পুরো সিঁড়িগুলো দিয়ে
উপরে উঠছিল কৃষ। সিঁড়ির ধাপে ধাপে তার পায়ের শব্দটা অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছে, যেন প্রতিটি শব্দ জমে থাকা রাগ আর অস্থিরতা প্রকাশ পাচ্ছে। তার পেছন পেছন হাঁটছিল পুরো বন্ধু বাহিনী, রুদ্র, অর্ক আর বাকি সবাই। একটু দূরে হাঁপাতে হাঁপাতে এসে তাদের সাথে যোগ দিল আমান। আমান বরাবরই কৃষের পেছনে এসে নিচু গলায় জিজ্ঞেস করলো, ভাই, নতুন স্টুডেন্ট, ছেড়ে দে না, প্রথম দিনে এতটা করিস না। কিন্তু ক্রিস যেন কিছুই শুনছিল না। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, চোয়াল শক্ত হয়েছে। তার হাঁটার ভঙ্গি এমন একটা তীব্রতা যেন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আশেপাশে যারা ছিল তারা কেউ সাহস পাচ্ছিল না তার সামনে এসে কিছু বলার। সিঁড়ি পেয়ে করিডোরে উঠতে ক্রিস এক মুহূর্ত দেরি করল না। গট গট করে হাঁটতে হাঁটতে সে সোজা ফার্স্ট ইয়ারে ক্লাসরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর এক ঝটকায় দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়লো। তার পেছনে তার বন্ধুরা ঢুকে পড়লো। ভেতরে তখন একজন প্রফেসর ক্লাস নিচ্ছিল। হঠাৎ এতগুলো ছেলে ঢুকে পড়ায় পুরো ক্লাস থমকে গেল। প্রফেসরের কণ্ঠ থেমে গেল মাঝপথে। ক্রিসকে দেখে তার মুখের অভিব্যক্তি বদলে গেল। স্পষ্ট ভয় আর অস্বস্তি ফুটে উঠল তার চোখে। কারণ এই কলেজে ক্রিসকে চেনে না এমন কেউ নেই। কলেজের একজন বড় ডোনার শরীফুল খানের ছেলে হিসেবে ক্রিসের আলাদা একটা পরিচয় আছে। প্রফেসররা তাকে একটু সমীহ করেছিল। প্রফেসর গলা খাঁকি দিয়ে বলল, ক্রিস, কিছু বলবে? কোনো দরকার? কিন্তু ক্রিস যেন তাকে দেখেই না। সে ধীর পায়ে পুরো ক্লাসের দিকে চোখ বুলায়। তার দৃষ্টি তীক্ষ্ণ, খুঁজে বেড়াচ্ছে সন্দেহজনক কাউকে। তাই ক্লাসের ছাত্রছাত্রীরা নিঃশব্দে বন্ধ করে তাকিয়েছে তার দিকে। কেউ কেউ ভয়ে মাথা নিচু করেছে, কেউ আবার কৌতূহল চোখে দেখছে কি হতে যাচ্ছে এখন। এদিকে সিমরান আর রুহি পরিস্থিতি বুঝে আগে বেঞ্চের নিচে লুকিয়ে পড়ে। দুজনের বুক ধড়ফড় করছে। তারা একে অপরের হাত শক্ত করে ধরে আছে, যেন একটু সাহস পায়। কিসের ধৈর্য শেষ হয়ে গেল। সেই তীক্ষ্ণ গলায় ধমক দিয়ে বলল, অর্ক, রুদ্র, এদিকে আয় তো। তার কণ্ঠ এমন একটা রাগ ছিল না যা শুনে পুরো ক্লাস কেঁপে উঠল। রুদ্র আর অর্ক একটু ইতস্তত করে শেষ পর্যন্ত এগিয়ে গেল। কিসের তাদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বল, কোন মেয়েটা ছিল? পুরো ক্লাস নিস্তব্ধ, কেউ একটা শব্দ করছে না। সবাই শুধু তাকিয়েছে এই দৃশ্যের দিকে। কিছু মেয়ে ভয়ে কুঁকড়ে গেছে, আবার কিছু মেয়ে অবাক হয়ে কৃষের দিকে তাকিয়েছে। তাদের চোখে ভয় নয়, একটা অদ্ভুত আকর্ষণ, যেন কৃষের সে রাগী প্রভাবশালী ব্যক্তিত্ব তাদের টানছে। অর্ক আর দুজনে পুরো ক্লাসটা ভালোভাবে চোখ বুড়ে নিল। এক একটা বেঞ্চে এক একটা মুখ, কেউ বাদ যায় না তাদের দৃষ্টি। কিন্তু কিছুক্ষণ পর দুজনে একটু অস্বস্তি নিয়ে একে অপরের দিকে তাকায়। রুদ্র নিচু করলো, না ভাই, এখানে তো ওই মেয়েটাকে দেখতে পাচ্ছি না। অর্ক মাথা নেড়ে বলে, হ্যাঁ, নেই তো, নিশ্চিত নেই। কিসের চোখের দৃষ্টি আরও কঠিন হয়ে যায়, যেন তার ভিতরে রাগটা ধীরে ধীরে বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা ফোনের রিংটোনে পুরো ক্লাসের নিস্তব্ধতা ভেঙে যায়। সবাই চমকে ওঠে। একসাথে সবার দৃষ্টি চলে যায় ক্লাসে একেবারে শেষ বেঞ্চের দিকে। সেখানে বসে থাকা রুহি আর সিমরান দুজনে আটকে ওঠে। রুহি চোখ বড় বড় করে সিমরানের দিকে তাকায় আর মনে মনে একটা গাল দেয়, এই মেয়েটার ফোন এখন বাজতে হলো, আর একটু পর বাজলে কি হতো। সিমরান কাঁপতে কাঁপতে ফোনটা বন্ধ করতে গিয়ে হাত কাঁপিয়ে ফেলে। দুজনে মাথা নিচু করে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই আশিস হঠাৎ বলে ওঠে, ভাই, ওই যে মেয়েটা, হোয়াইট কুর্তি। কথাটা শোনা মাত্র রুহির বুকটা ধক করে ওঠে। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে সাহস পায় না মুখ খুলতে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কি ভুরু কুচকে গভীরভাবে রুহির দিকে তাকিয়ে থাকে, যেন চোখ দিয়ে তাকে ভেদ করে ভেতরটা পড়ে ফেলতে চাইছে। আমানও এবার ভালো করে রুহির দিকে তাকায়। কোথায় যেন একটা চেনা চেনা লাগছে তার, কিন্তু ঠিক মনে করতে পারছে না কোথায় দেখেছে এই মেয়েটাকে। হঠাৎ কি বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যায়। পুরো ক্লাস নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। সে গিয়ে সরাসরি তাদের বেঞ্চের সামনে দাঁড়ায়। প্রথমে সিমরানের দিকে তাকিয়ে ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর করে বলে, আউট। কিসের গলায় এমন একটা ধমক ছিল যা শুনে সিমরান প্রায় লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি করে বেঞ্চ থেকে সরে গিয়ে একপাশে দাঁড়িয়ে পড়ে। রুহি তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছে, ভয়ে তা প্রায় কাঁপছে। মনে মনে আল্লাহ ডাকছে, আল্লাহ বাঁচাও। হঠাৎ ক্রিস এক লাফে বেঞ্চের ভিতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে সে রুহির হাত চেপে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে এনে। রুহি কিছু বুঝার আগে ক্রিস তার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। রুহির পুরো ক্লাস যেন এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। রুহি একদম প্রস্তুত ছিল না এই জন্য। তার মাথা ঘুরে যায়, যেন সব কিছু থেমে গেছে। কয়েক মুহূর্তের জন্য সে নিস্তব্ধ হয়ে থাকে, কিছুই বুঝতে পারল না। তারপর হুঁশ ফিরে এসে সে রাগে অপমানে হাত তুলে ক্রিসকে চড় মারতে যায়, কিন্তু ক্রিস তার হাতটা শক্ত করে ধরে ফেলে। তার চোখে তখন অদ্ভুত এক উন্মাদনা, কণ্ঠে কাঁপা কাঁপা আকুলতা। কলিজা, কোথায় ছিলে তুমি? সেই জন্মের পর থেকে খুঁজছি তোমায়। রুই হতভম্ব হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছে না, হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে,
কিন্তু ক্রিস তাকে একদম ছাড়ে না। এরপর কোনো কথা না বলে হঠাৎ করে ক্রিস তাকে কাঁধে তুলে নেয়। পুরো ক্লাস হতবাক হয়ে যায়, কেউ বিশ্বাস করতে পারছে না ঠিক কী হচ্ছে। ক্রিস হেঁটে বের হতে হতে প্রফেসরের দিকে তাকে বলে, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে, আপনি আপনার ক্লাস করুন, আমি আমারটা করি। এই বলে সে ক্লাস থেকে বেরিয়ে রুহিকে কাঁধে নিয়ে যায়। ক্লাসের ভেতর তখন ফিসফিসানি শুরু করে। আমার হতবাক করে ফিসফিস করে বলে, আমি কি ঠিকই দেখলাম? ক্রিস একটা মেয়েকে কাঁধে তুলে নিল। অর্ক এখনও অবিশ্বাস দৃষ্টিতে দরজার দিকে তাকিয়েছে। আমি তো সেটাই দেখলাম। আশিস একটু হেসে বলে, মনে হচ্ছে এবার আমাদের সত্যি ভাবি আসতে চলছে। রুহিকে কাঁধে নিয়ে সোজা বিল্ডিংয়ের ছাদে উঠে এসে ক্রিস সিঁড়ি ভেঙে উঠতে উঠতে রুহি ছটফট করতে থেকে হাত পা নিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। না ছাড়ুন, নামান আমাকে, কাঁপা গলায় বলে ওঠে। কিন্তু ক্রিস একটু পাত্তা দেয় না। সে পদক্ষেপগুলো দ্রুত দৃঢ়, যেন সে ঠিক করে ফেলছে কী করবে। ছাদে পৌঁছেছে ক্রিস হঠাৎ করে রুহিকে কাঁধ থেকে নামিয়ে প্রায় ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ধপ করে পড়তে ব্যথায় রুহির মুখ কুঁচকেছে। এভাবে ফেললে কেন? কষ্টে ভরা কণ্ঠে সে বলে ওঠে। ক্রিস একটু বাঁকা আসে ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে। তারপর হঠাৎ করে রুহির গালটা শক্ত করে চেপে ধরে। তোর ভাগ্য ভালো তোকে এখানে ফেলছি, না হলে আমার ইচ্ছে ছিল সোজা এই ছাদ থেকে নিচে ফেলে দেয়। কথাটা শুনে রুহির বুকটা কেঁপে ওঠে, তার চোখ বড় বড় যায়। ধীরে ধীরে সে পেছনের দিকে সরে যেতে চায়। ক্রিসের চোখ সরু করে তাকিয়ে তার দিকে তাকিয়ে, আমাকে নিজের বয়ফ্রেন্ড বলছিস কেন? আমাকে পছন্দ? ক্রিসের প্রশ্নে পুরোপুরি গুলিয়ে যায় রুহি। ভয়ে তার গলা শুকিয়ে তোতলা। না না, আপনাকে কেন পছন্দ হবে? কথাটা শেষ করতে ক্রিসের মুখের ভাব বদলে যায়। চোখ দুটো আরও লাল হয়েছে। হঠাৎ করে সে ধমক দিয়ে বলে, তাহলে আমাকে বয়ফ্রেন্ড বলছিস কেন? কিসের গলা সেই তীক্ষ্ণ শব্দ রুহি কেঁপে ওঠে, পেছাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। কোনো মতে নিজেকে সামনে নিয়ে আবার বসে পড়ে মেঝেতে, ফুঁপিয়ে কেঁদে ওঠে। এই দৃশ্য দেখে ভুরু এক মুহূর্তের জন্য থমকে যায়। তার ভুরু কুঁচকে যায়, মুখে বিরক্তির ছাপ ছোট। এই লেদা কাঁদে কেন? রুহির চোখ তখন পানি জমে গেছে। সে কিছু বলতে পারছে না, শুধু ভয়ে কাঁপছে। ক্রিস বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে ফেলে। তারপর আবার তার দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, এই চুপ, চুপ বলছি, থাপড়ে তার মুন্ডু ঘুরিয়ে দেবো। রুহি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়, যেন তার গলার শব্দ হারিয়ে গেছে। ক্রিস তার দিকে আঙুল তুলে এগিয়ে এসে তার কণ্ঠ নিচু কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা, দ্বিতীয়বার যেন তোকে আমার সামনে না দেখি। এক সেকেন্ড থেমে সে আবার ঝুঁকে আসে, নাহলে এই ছাদ থেকে তোকে ছুঁড়ে ফেলে দেবো। তোর যে কটা বাঁকা হাড় আছে ভেঙে জুস করে খাওয়াবো। রুহির বুকের ভেতরটা কেঁপে ওঠে, সে স্থির হয়ে যায়, যেন নড়ার শক্তিটুকু নেই। এমন ভয়ানক কথা তাকে কোনোদিন কেউ বলেনি। নিজের রুমে ঢুকতে ছোট্ট কোকো ঝাঁপিয়ে পড়ে ক্রিসের উপর। এতক্ষণ পর প্রিয় মানুষটিকে পেয়ে যেন সে খুশিতে আত্মহারা। ক্রিস উঠে গিয়ে কোকোকে বুকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। কোকো থেমে থাকার পাত্র নয়, আরও গা ঘেঁষে আসে। কিসের বুকে মুখ ঘষতে থাকে, লেজ না নেড়ে নিজের ভালোবাসা জানা থাকে। আরে কোকো, আমি তো বাইরে থেকে আসছি, এখনও ফ্রেশ হয়নি, আগে ফ্রেশ হয়ে তারপর তো সব কথা শুনবো। কিন্তু কোকো কি আর এসব বুঝে? সে নিজের মতো করে আদর চাইতে ব্যস্ত। অগত্যা ক্রিস কোকোকে কোলে নিয়ে নিজের শার্ট খুলতে লেগে, তারপর আলতো করে নিচে নামিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ঘরের এক কোণে জমে থাকা আগের জামাকাপড়গুলো একসাথে নিয়ে ওয়াশিং মেশিনে দিতে যায়। ঠিক তখনই হঠাৎ করে একটা ছোট্ট কাগজ নিচে পড়ে যায়। ক্রিস ভুরু কুঁচকে তাকিয়ে দেখে। কাগজটা তুলে নিয়ে ধীরে ধীরে খুলে দেখে এটা একটা ডায়েরির পাতা। শুকনো পাতা, একটু কাঁপা কাঁপা হাতে লেখা কিছু লাইন। ক্রিস চোখ বুলে পড়তে থাকে, তারপর নিজের মনে বিড়বিড় করে বলে, তাহলে এটা সেই মেয়েটা যে আমাকে ধাক্কা দিয়েছিল। এক তার ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে। একবার তোকে ভাই ক্রিস খানকে ধাক্কা দেওয়া মারার মজা দেখাবো। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। ক্রিস তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে আমান কল করেছে। হ্যালো ভাই, মনে পড়ছে, তুই যে মেয়েটাকে আজকে ছাড়ছিস ওটাই তোকে ধাক্কা দিয়েছিল। ক্রিস ভুরু কুঁচকে হালকা গলা বলে উঠে, লেদার সাহস তো কম নাই। আমান একটু থেমে গিয়ে বলে, কিছু বললি? না কিছু না, রাখ। আর শোন, মেয়েটা কোথায় থাকে সেটা খুঁজে বের কর, রাতের মধ্যে আমার অ্যাড্রেসে। কথাটা বলে সে কল কেটে দেয়। তার চোখে এক অদ্ভুত আগ্রহ আর রাগের মিশ্রণ।
হোস্টেলের রুমটা যেন আজ নতুন করে সাজানো হয়েছে। ছোট্ট ঘরটা প্রতিটি কোণা যত্ন করে গুছিয়ে তুলছে রুহি আর সিমরান। বিছানার চাদরটা টান টান করে বিছানো, টেবিলের উপর বইগুলো সুন্দর করে সাজানো, জানলার পাশে ছোট্ট ফুলদানিটা ঠিকঠাক জায়গায় বসানো। সব মিলে ঘরটা যেন একদম পরিপাটি আর শান্ত একটা অনুভূতি। কিন্তু এই পরিপাটির পেছনে ছিল অনেকক্ষণ ধরে করা পরিশ্রম। রুহি হাঁপাতে হাঁপাতে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তার হাত কপালে রেখে চোখ বন্ধ করে ফেলল। ক্লান্ত গলায় বলল, ওহ, আমার ভীষণ ঘুম পাচ্ছে রে। তার কণ্ঠে এমন এক ক্লান্তি ছিল যে না আর এক মুহূর্ত জেগে থাকা সম্ভব নয়। সিমরান একটু দূরে তার দিকে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে রুহির পাশে বসে তার চোখ দুটোতে ছিল কৌতূহল, সঙ্গে একটু সন্দেহ। কিছুক্ষণ চুপ থেকে সে নিচু গলায় বলে ওঠে, তুই কিন্তু আমাকে এখনো বললি না ওই ক্রিস তোকে কোথায় নিয়ে গেছিল? প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে রুহির শরীরটা হালকা কেঁপে ওঠে। চোখ বন্ধ থাকলে তার মনের ভেতরে যে ঝড় বয়ে যায়, মুহূর্তে মনে পড়ে যায় ক্রিসের সাথে কাটানো সময়গুলো, তার কথা, তার চোখের দৃষ্টি আর সেই অদ্ভুত অনুভূতি যা রুহিকে এখনো নাড়িয়ে দিচ্ছে। রুহি বুকটা ধড়ফড় করতে থাকে, গলা শুকিয়ে এসে যেন কথাগুলো বলতে গেলে সব কিছু বেরিয়ে পড়বে। সে তাড়াতাড়ি চোখ খুলে অন্যদিকে তাকিয়ে ফেলে, যেন সিমরানের চোখ এড়িয়ে যেতে চায়। তারপর কোনো রকম স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তুই না গোসল করবি? এতক্ষণ ধরে কাজ করলি, আগে যা, তারপর আমি যাব। কথাগুলো বললে তার গলায় স্পষ্ট অস্বস্তি। সিমরান কিন্তু এত সহজে ছাড়ার মেয়ে না। সে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চোখ সরায় না রুহি দিক থেকে। তোর হাবভাব কিন্তু আমার একদম সুবিধা ঠেকছে না। তারপর একটু থেমে ভুরু তুলে, তুই সত্যি সত্যি আবার মিস্টার কৃষখানের প্রেমে পড়ে যাসনি তো? এই কথাটা যেন রুহির ভিতরে সব কিছু নাড়িয়ে দেয়। সে হঠাৎ করে উঠে বসে পড়ে বিছানায়। চোখ বড় বড় হয়ে যায়, কণ্ঠ অদ্ভুত এক অস্থিরতা। তুই যাবি? সিমরান কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থাকে। মনে হয় সে যেন কিছু বলতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। একটা ছোট্ট শব্দ করে সে মুখ ঘুরিয়ে নেয়। তারপর আর দেরি না করে সোজা ওয়াশরুমের দিকে চলে যায়। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো হয়ে বিছানায় জুড়ে শুয়ে পড়ে। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে ফেলে। ক্লান্ত শরীরটা যেন মুহূর্তে ঢলে পড়ে গভীর শান্তিতে। কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করে একটা লাফিয়ে পড়ার শব্দ, ধপ। রুহি আঁতকে উঠে বসে পড়ে, বুক ধড়ফড় করে ওঠে। কিছু বুঝে ওঠার আগে কেউ একজন হঠাৎ করে তার মুখ চেপে ধরে তাকে আবার বিছানায় ফেলে দেয়। সবকিছু এত দ্রুত ঘটেছে, রুহি মুহূর্তের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। চোখ দুটো বড় বড় হয়ে যায়। আর পরের মুহূর্তে সে দেখতে পায় ক্রিস। রুহি নিচে আর ক্রিস ঠিক উপরে ঝুঁকে আছে, দুজনের মুখ একেবারে কাছে। ক্রিসের চোখে এক অদ্ভুত তীব্রতা, যেন সে অনেকক্ষণ ধরে শুধু এই মুহূর্তটার অপেক্ষা ছিল। রুহি কিছু বলতে চায় কিন্তু পারে না। ক্রিস এখনো তার মুখ চেপে ধরে আছে। ক্রিস নিচু গলায় একটু বিরক্ত মেশানো, অদ্ভুত অধিকার মেলানো স্বরে বলে, কি প্রবলেম তোর? আমার স্বপ্নে কেন আসছিস? আমাকে ঘুমাতে দিচ্ছিস না কেন? রুহি হতভম্ব হয়ে যায়। স্বপ্নে? তার মাথায় যেন কিছুই ঢোকে না। সে কি সত্যি ক্রিসের স্বপ্নে যাচ্ছে? না, এটা ক্রিসের কোনো অজুহাত। রুহির ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। ক্রিস আবার বলে ওঠে, এতটুকুন একটা মেয়ে আমার জীবনে তছনছ করে দিয়ে উঠে পড়ে লেগেছিস, আমাকে চুম্বকের মতো টেনে নিয়েছিস, নিজে এখানে শান্তিতে শুয়েছিস। তার কণ্ঠে অভিযোগ, রাগ আর অদ্ভুত এক টান, যা রুহির বুকের ভেতর কাঁপন ধরে দেয়। রুহি উ উ করে বোঝানোর চেষ্টা করে সে কিছু করেনি, সে কিছু জানে না, কিন্তু ক্রিস যেন কিছুই শুনতে চায় না। রুহি হঠাৎ ঝুঁকে পড়ে। উম, হঠাৎ করে সে ঝুঁকে পড়ে রুহির গালে একটা চুমু খায়। রুহির পুরো শরীর যেন জমে যায় সেই স্পর্শে। ক্রিস খুব নিচু, প্রায় নিজের সাথে কথা বলার মতো করে বলে, ক্রিস খানের মতো ফার্স্ট কিস পেলে ভাগ্য ভালো তোর। তার ঠোঁটে হালকা এক রহস্যময় হাসি। এরপর এক মুহূর্ত দেরি করে না, যেভাবে হঠাৎ এসেছিল ঠিক সেভাবে একটা লাফ দিয়ে জানলার দিকে চলে যায়। আর মুহূর্তের মধ্যে বাইরে নেমে এসে অদৃশ্য হয়ে যায়। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায়। রুহি স্থির হয়ে বসে থাকে। তার হাত ধীরে ধীরে গালে চলে যায়, যেখানে একটু আগে ক্রিসের ঠোঁটে। সে কিছু বুঝতে পারছিল না, এটা কি সত্যি ছিল নাকি স্বপ্ন ছিল। তার বুকের ভেতর অদ্ভুতভাবে কাঁপছে, চোখ দুটো ফাঁকা হয়েছে, ঠোঁট কাঁপছে। এটা কি হলো? সে নিজের কাছে উত্তর খুঁজে পায় না, শুধু বসে থাকে স্থির, স্তব্ধ আর পুরোপুরি অবাক। কারণ কয়েক মুহূর্ত আগে যা ঘটেছে তা তার কল্পনা আর অনেক বাইরে। কলেজের ঠিক মুখোমুখি ক্যাম্পাসের পাশে একটা লম্বা বাইক স্ট্যান্ড। সেখানে সারি সারি বাইক দাঁড়িয়েছে, আর সেগুলো মাঝখানে একটু ফাঁকা জায়গা করে বসে আছে ক্রিস। তার পেছনে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো টিম। কেউ ফোন ঘাঁটছে, কেউ সিগারেট ধরছে, কেউ আবার বিরক্ত মুখে বারবার দেখছে।
প্রায় 1 ঘন্টা হয়েছে, তারা এখনো বসে আছে। কেউ ওঠার সাহস পাচ্ছে না। আর ক্রিস এখনো ওঠেনি। আর ক্রিস এখানে বসেছে একটাই কারণ, রুহি। ক্রিস নিজেও বুঝতে পারছে না তার ভেতরে কী চলছে। গতকাল রাতে তারা অদ্ভুত রাতগুলোর মধ্যে একটা, সারা রাত সে একবারও ঠিক মতো চোখ বন্ধ করতে পারেনি। যেই চোখ বন্ধ করছে সাথে সাথে রুহির মুখটা ভেসে আসছে। ক্রিস বিরক্তির সাথে কয়েকবার উঠে পানি খেয়েছিল, বারান্দার দিকে দাঁড়িয়েছিল, কিন্তু কিছুতেই ওই মুখটা মাথা থেকে সরাতে পারেনি। মনে হচ্ছে যদি একবার তাকে সামনে বসিয়ে রাখতো চুপটা নিজের চোখের সামনে, তাহলে হয়তো অস্থিরতা কমে যেত। কিন্তু কেন এমন হচ্ছে তার কোনো উত্তর তার কাছে নেই। ক্রিস নিজের চুলে হাত চালালো, বিরক্ত হয়ে মাথা নিচু করলো। তার আঙুলের ফাঁকে সিগারেট ধীরে ধীরে জ্বলছে, ধোঁয়া উঠছে বাতাসে। তার চোখ চলে যায় কলেজের গেটের দিকে, চলে যাচ্ছে। কেউ ঢুকছে, কেউ বেরোচ্ছে, কিন্তু যার জন্য সে বসেছে সে এখনো আসেনি। পেছন থেকে অর্ঘ্য হঠাৎ বিরক্ত গেল, বলল, ভাই আর কতক্ষণ বসে থাকবে? তোর লায়লা আজকে আসবে বলে মনে হয় না, চল ক্যান্টিনে যাই। ওর কথা শুনে আশেপাশে হালকা হাসির শব্দ, কিন্তু সেই হাসি 1 সেকেন্ডও টিকল না। ক্রিস মাথা ঘুরে অর্ঘ্যর দিকে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, চোয়াল শক্ত, চোখে একরকম অদ্ভুত আগুন। প্রথম দৃষ্টি যেটা দেখলো, বুকের ভেতরটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে দাঁতে দাঁতে বলল, ওর নাম আমি কারো মুখে শুনতে চাই না। পুরো জায়গায় এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। কেউ ওকে নাম ধরে ডাকবি না। অর্ক ওকে থেমে গেল। এটা বুঝতে পারছে না এত সিরিয়াস রিয়েক্ট করে কি আছে। আমার একটু হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করি। তা কি বলবো, তোর বউকে ডাকবে? তাকে ভাবি বলি? কিসের চোখ এবার অমনের দিকে ধারালো, দৃষ্টি ঠান্ডা, আরও ধারালো। না, ভাবিও না। আমার এবার পুরোপুরি চুপ হয়ে গেছে, মুখটা হাসি মিলিয়ে গেছে। আশিস কপাল কুঁচকে একটু ঝুঁকে এলো। তাহলে কি বলবো? কিছু তো একটা বলতে হবে। ক্রিস ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার লম্বা ছায়াটা মাটিতে পড়ে আরও ভয়ঙ্কর লাগছে। সে একবার গেটের দিকে তাকালো। আম্মু বলবে। সবাই একসাথে বলল, যদি ডাকতে হয় আম্মু বলবে। তার কণ্ঠে কোনো রাগ নাই, কিন্তু সেই ঠান্ডা স্বরটা আরও ভয়ঙ্কর। আমার হতভম্ব হয়ে ও দাঁড়িয়ে বলল, কি বলিস? অতটুকু মেয়েকে আম্মু ডাকবো? তুই কি আমাদের বাপ নাকি? কেউ হালকা হেসে ফেলল, কিন্তু সাথে চুপ হয়ে গেল। ক্রিস নির্লিপ্ত ভঙ্গিতে ভেতরের দিকে হাঁটতে লাগলো। আম্মু ছাড়া অন্য কিছু বললে আমি নিজে হাতে শেষ করব। তার কণ্ঠে এমন এক নিশ্চয়তা ছিল যেন এটা কোনো হুমকি না, এটা একটি ঘোষণা। ক্লাস শেষ হয়েছে একটু আগে। কলেজের করিডোর দিয়ে ধীরে ধীরে হাঁটছে সিমরান আর রুই। দুজনে অনেক আগে এসেছিল, কারণ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল। সেই ক্লাসটা নিয়ে এখন আলোচনা করছে ওরা। দুজনের কথায় এতটাই মগ্ন ছিল যে আশেপাশে কে দিকে বিশেষ খেয়াল করছে না। চারপাশে স্টুডেন্টের ভিড়, কেউ হাসছে, কেউ তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। হঠাৎ সামনে থেকে আসা কারো জোরে ধাক্কা লাগলো রুহির। রুহি পা টলমল করে উঠল। তার হাত থেকে একটা বই ছিটকে পড়ে গেল। সে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা ছেলে তাড়াতাড়ি হাত বাড়িয়ে তাকে চেপে ধরল। কয়েক সেকেন্ডের জন্য রুহি পুরোপুরি থমকে গেল। ছেলেটার হাতে স্পর্শে তার শরীর রক্ত হয়ে গেল। এক মুহূর্ত অস্বস্তি তাকে গ্রাস করলো। ছেলেটা দ্রুত হাত ছেড়ে দিয়ে একটু অপ্রস্তুত হয়ে বলে, সরি সরি, আমি খেয়াল করিনি। রুহি নিজের ওড়না ঠিক করলো, নিজেকে সামনে নিয়ে ব্যাস শান্তি করলো। কোনো ব্যাপার না, ঠিক আছে। তার কণ্ঠে ভদ্রতা, কিন্তু ভেতরে রয়েছে হালকা অস্বস্তি এখনো মেশানো। ছেলেটা নিচু হয়ে দ্রুত বইটা তুলে নিল। সে বইটা রুহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, আবারও সরি। রুহি মাথাটা নাড়িয়ে বইটা নেয়। ছেলেটা আর এক মুহূর্ত দাঁড়ায় না, তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। সিমরান একটু এগিয়ে এসে ফিসফিস করে বলে, এমনভাবে মানুষ ধাক্কা দেয় নাকি? চোখে দেখে না? রুহি হালকা হাসলো, কিন্তু কিছু বলল না। সে আবার হাঁটা শুরু করলো, কিন্তু তার অজান্তে দূর থেকে সব কিছু আর একজনের চোখ দেখছিল। সে একটু দূরে দাঁড়িয়ে দেওয়ালের পাশে হেলান। তার হাত দুটো পকেটে, মুখে কোনো এক্সপ্রেশন নেই, কিন্তু চোখ সেগুলো একদম স্থির হয়ে আছে রুহির উপর। রুহির সাথে ধাক্কা লাগা ছেলেটা তার ধরা সব কিছু স্পষ্ট দেখছে। ক্রিসের চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। তার চোখে একটা ঠান্ডা অদ্ভুত অন্ধকার নেমে এলো। তার আঙুলগুলো মুঠো হয়ে গেছে। নখ প্রায় তালুতে ঢুকে যাচ্ছে। তার ভেতরে হঠাৎ জ্বলে উঠল রাগ, এর চেয়ে বেশি কিছু। এক অজানা তীব্র অধিকারবোধ, যেটার নাম
এখনো দেয়নি। বিল্ডিং এর একদম শেষ মাথায় ছাদের উপর চারপাশটা নির্জন, শুধু হালকা বাতাস বইছে আর দূরে কলেজের ক্যাম্পাসের শব্দগুলো ভেসে আসছে ক্ষীণভাবে। এক কোণে একটা পুরনো চেয়ার হেলান দিয়ে বসে আছে কৃষ। তার এক পা পায়ের উপর অন্য পা তুলে দাও, হাতে জ্বলন্ত সিগারেট সে ধীরে ধীরে টান দিচ্ছে, ধোঁয়াটা মুখ দিয়ে ছেড়ে দিয়েছে আকাশের দিকে। তার মুখে কোনো এক্সপ্রেশন নেই, অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরে লুকিয়েছে একটা চাপা ঝড়। তার চোখের দিকে যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা ভাবছে। ছাদের দরজা জোরে খুলে গেল। আমার তর্ক মিলে একটা ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। ছেলেটার অবস্থা খারাপ, মুখে ভয়ের স্পষ্ট, বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ওকে টেনে এনে কৃষের একদম সামনে দাঁড় করে দিল। আমার একটু হাঁপাতে হাঁপাতে বলল, দেখ ভাই, এই ছেলেটা। কৃষ কোনো উত্তর দিল না, শুধু ধীরে মাথা তুলল। তার চোখ গিয়ে আটকে পড়লো ছেলেটার উপর। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। সে একদম নিঃশব্দে ওকে দেখলো। ছেলেটার গলা শুকিয়ে আসছে। সে কাঁপা গলা বলে, আমি কিছু করিনি, যদি করি ভুল হয়ে গেছে। কৃষের ঠোঁটের কোণে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সেই সিগারেট থেকে একটা লম্বা টান দিল, তারপর ধোঁয়াটা ছেলেটার মুখের উপর ছেড়ে দিল। ভুল? তার গলা খুব নিচু, ঠান্ডা। আমার সামনে ভুলের কোনো ক্ষমা নেই। সে ধীরে উঠে দাঁড়ালো। চেয়ারটার শব্দ ফাঁকা ছাদে অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হলো। কিসের সামনে এগিয়ে এসে ছেলেটা একদম দাঁড়ালো। তার চোখ সরাসরি ছেলেটার চোখে, অমন দৃষ্টি যেটা সহ্য করা কঠিন। ওর হাত ধরেছিলি? ছেলেটা তাড়াতাড়ি মাথা নাড়ল। না ভাই, আমি তো ধরেছিলাম, শুধু পড়ে যাচ্ছিল। কথাটা শেষ হয় একটা চর। ছেলেটা দুলে মাটিতে পড়ে যেতে যেতে কোনোভাবে দাঁড়িয়ে রইল। এই বালটাকে ক্যাম্পাসে নিয়েছে, গাছের সাথে ভালো করে বেঁধে নিবি। তার গলায় কোনো চিৎকার নেই, কিন্তু প্রতিটি শব্দে আদেশ স্পষ্ট। আর অর্ক, তুই ওকে সারাদিন ধাক্কা মারবি। অর্ক একটু চমকে ওঠে। মানে? কি? ধীরে ধীরে কাত করলো, যতক্ষণ না এই শুয়োরের বাচ্চা জ্ঞান হারায়। তার ঠোঁটে আবার সেই ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। ততক্ষণ মারবি? আমার আর তর্ক? অর্ক ছেলেটাকে টেনে হিঁচড়ে নিয়ে বেরিয়ে গেল। দরজাটা আবার জোরে বন্ধ হলো। ছাদটা আবার নিস্তব্ধ। কৃষ একা দাঁড়িয়ে এলো, বাতাসে তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসির ভেতরে ভালোবাসার চেয়ে অনেক বেশি ছিল অধিকার আর ভয়ঙ্কর এক পাগলামি। আজ কলেজের নবীনবরণ উৎসব। সকাল থেকে যেন পুরো ক্যাম্পাসটা অন্য এক রূপ নিয়েছে। গেটে ঢুকতে রঙিন কাগজে ফেন্টুস, বেলুন আর আলপনার ছোঁয়া, সব মিলিয়ে এক উৎসব আমেজ। সেই হিসাবে কলেজের সব ছেলেমেয়েরা পাঞ্জাবি আর আর মেয়েরা শাড়ি পরেছে। কারো গায়ে গাঢ় নীল, কারো লাল সাদা, আবার কারো হালকা প্যাস্টেল রং। চারিদিকে যেন রঙের মেলা বসেছে। সাধারণ দিনের তুলনায় আজ কলেজে ভিড় অনেক বেশি। শুধু স্টুডেন্ট না, আশেপাশে অনেক মানুষ এসেছে সেই অনুষ্ঠানকে দেখে। হাসি, গল্প, আড্ডা সব মিলিয়ে পুরো জায়গাটা এক জীবন্ত হয়ে এসেছে। স্টেজের সামনে সারি সারি করে চেয়ার সাজানো হয়েছে, সেগুলো প্রায় ভরে গেছে ছাত্রছাত্রীদের ভিড়ে। কেউ বন্ধুদের সাথে গল্প করছে, কেউ আবার মোবাইল দিয়ে ছবি তুলতে ব্যস্ত। একটু আগে শুরু হয়েছে মাইকের শব্দ আর তুমুল হাততালি, চারপাশ গম গম করছে। কেউ মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করছে, কেউ আবার শৈলা কণ্ঠে গান গেয়ে মানুষের মন জয় করছে। মাঝে মাঝে দর্শকের উল্লাস আর চিৎকারে পুরো পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে। মনে হচ্ছে যেন আজকের দিনটা সবাই নিজের মতো করে উপভোগ করতে চায়, কোনো দুঃখ বা চিন্তার জায়গা নেই। স্টেজের সামনেও আছেন কয়েকজন সম্মানিত প্রফেসর, মাননীয় শিক্ষামন্ত্রী শরীফুল খান, যাকে আজকের অনুষ্ঠানে বিশেষভাবে নিমন্ত্রণ করেছে। তিনি মাঝে মাঝে হাসি মুখে চারপাশ তাকাচ্ছেন, আবার পারফরমেন্সগুলো মন দিয়ে উপভোগ করছেন। প্রফেসর গর্বিত চোখে তার ছাত্রছাত্রীদের প্রতিভা দেখছেন। এই বিশাল ভিড় আর আনন্দের মাঝে ক্রিস তার পুরো দলবল নিয়ে স্টেজের পাশে বসেছিল। তার বন্ধুরা কেউ হাসছে, কেউ মজা করছে, কিন্তু ক্রিস এই জগতে নেই। তার চোখ বারবার ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, একবার বাম দিকে, একবার ডান দিকে, আবার কখনো স্টেজের দিকে স্থির হয়ে আছে। তার দৃষ্টি এক ধরনের অস্থিরতা। সে যেন কাউকে খুঁজছে, খুব গুরুত্বপূর্ণ কাউকে। হয়তো সেই মানুষটা এখনো আসেনি, অথবা এই ভিড়ের মাঝে কোথাও আছে, কিন্তু ক্রিস তাকে খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই সেই মুহূর্তে আমান দৌড়ে এসে ক্রিসকে একবার কাছে ঝুঁকে পড়ে।
কানে কান নেই, তাড়াহুড়ো করে কিছু বলে। কথাটা এতই গুরুত্বপূর্ণ ছিল যে শোনার সঙ্গে সঙ্গে কৃষের মুখের ভাব এক নিমেষে বদলে যায়। তার চোখের মণি যেন মুহূর্তে গাঢ় হয়ে ওঠে, চোয়াল শক্ত হয়ে ওঠে, পরের সেকেন্ডে চোখ দুটো রক্তিম হয়ে জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে শ্বাসটা ভারী ওঠে, নিচু গলায় বলে, প্রায় ফিসফিস করে বলে, আমানকে কিছু নিস্তেজ দেয়। তার গলায় এমন একটা ঠান্ডা কঠোরতা ছিল যেটা শুনলে শরীর কেঁপে ওঠে। আমান কোনো প্রশ্ন করে না, শুধু মাথা নিয়ে সম্মতি জানায়। তারপর খুব দ্রুত তাদের পুরো দলটাকে ইশারায় পাশে সরিয়ে দেয়। তারা গোল হয়ে দাঁড়িয়ে থেকে নিজেদের মধ্যে কিছু আলোচনা করতে থাকে, মুখগুলো গম্ভীর, চোখে চাপা উত্তেজনা। দেখে মনে হচ্ছে আগেই কোনো পরিকল্পনা করে রেখেছে, আর এখন শুধু সেটা বাস্তবায়িত সময় এসেছে। কিছুক্ষণ পর কিস ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার ভঙ্গি এমন এক অদ্ভুত আত্মবিশ্বাস, কিন্তু সেই আত্মবিশ্বাসের ভিতরে লুকিয়েছে এক অশুভ ছায়া। সে একবার পেছনে তাকায় না, সোজা বড় বড় পা ফেলে স্টেজের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই মাইকে ঘোষণা ভেসে আসে, এবার নৃত্য পরিবেশন করতে এসেছে রুহি রহমান। ঘোষণাটা শেষ হতে না হতে দর্শকের মধ্যে হালকা হাততালি পড়ে, কিন্তু পরের মধ্যে সে হাততালি থেমে সবাই দেখে ক্রিস হঠাৎ করে স্টেজে উঠে পড়ে। কোনো অনুমতি, কোনো দ্বিধা কিছুই নেই। সে সরাসরি গিয়ে মাইক্রোফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে পাশে একজনের হাত থেকে পুরো হলরুমে তখন গুঞ্জন শুরু করে, ক্রিস কী করছে, এভাবে স্টেজে উঠলো কেন? স্টেজের মাঝখানে এসে ক্রিস থামে, একবার ধীরে চারিদিকে তাকায়। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যেটা দেখে অনেকে অজান্তে চুপ হয়ে যায়। তারপর ঠান্ডা নিয়ন্ত্রিত গলা বের, হ্যালো এভরিওয়ান, আমি সবার সাথে একটা ডিল করতে চাই। তার কণ্ঠে এমন চাপা হুমকি যেটার কথা থেকে বেশি ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়, কেউ আর ফিসফিস করতে সাহস পায় না। স্টেজে বসে থাকা প্রফেসররা একে অপরের দিকে তাকায়, কেউ বুঝতে পারছে না কীভাবে এই পরিস্থিতি সামাল দেবে। কারণ কিসকে সবাই চেনে, সে কখনো কলেজের অনুষ্ঠানে এভাবে হস্তক্ষেপ করবে না। আজ মানে কিছু একটা হতে চলছে। মাননীয় শিক্ষামন্ত্রী শরীফুল খানও অস্বস্তিতে কুঁকড়ে যায়। এত মানুষের সামনে এই ঘটনা, তার সম্মান যেন এক নিমিষে ঝুঁকিয়ে পড়ে। তিনি দাঁত চেপে বসে আছেন, কিন্তু চোখের স্পষ্ট রাগ আর অপমানের ছাপ। ডিলটা খুব সোজা, আমার লোকেরা এখন সবার হাতে একটা করে রুমাল দিবে। সবাই পেছনে তাকাও। তার গলা এবার আরও শক্ত, কোনো প্রশ্নের সুযোগ নেই। ধীর পায়ে পেছনে তাকায়, আর আমার আর তার বন্ধুরা ইতিমধ্যে ভিড়ের মধ্যে ছড়িয়ে থাকে। তারা একে একে সবার হাতে রুমাল তুলে দিচ্ছে। কেউ প্রতিবাদ করার আগে কাজটা দ্রুত করে দিচ্ছে। পুরো পরিবেশটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, আনন্দ আর উৎসবের জায়গা করে নিচ্ছে এসব অজানা ভয়। এবার সবাই চোখে রুমালটা বেঁধে ফেলো। সবাই মানে এখানে যারা আছে সবাই, প্রফেসররাও। যে বাঁধবে না তাকে আমি নিজ হাতে খুন করব। একজন দুজন, তারপর ধীরে ধীরে সবাই রুমাল বেঁধে নেয়, যেন কেউ সাহস পাচ্ছে না অবাধ্য হতে। এমনকি স্টেজে বসে থাকা প্রফেসররা শেষ পর্যন্ত মাথা নিচু করে রুমাল বেঁধে নেয়। হঠাৎ শরীফুল খানের সহ্য করতে না পেরে উঠে যান, কী হচ্ছে কি, বন্ধ করে সব, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। কি ধীরে ধীরে তার দিকে ঘুরে থাকে, ঠোঁটে কোনো বাঁকা হাসি ফুটে ওঠে, যেন পুরো পরিস্থিতিতে সে উপভোগ করছে। এই আমার বাপ, কে কেউ একটা রুমাল দিত। ক্ষমা করবেন আব্বু, আমার আর আপনার বৌমার খুব ইচ্ছে হয়েছে আজ পারফর্ম করার। এখন যদি আমি তাকে সুযোগ না দিই তাহলে বেচারি কষ্ট পাবে, তাই না? তার কথাই ছিল স্পষ্ট ব্যঙ্গ, সাথে অদ্ভুত তীব্র অধিকারবোধ, যেন সে যা বলছে সেটাই করে ছাড়বে। স্টেজের নিচে নিস্তব্ধতা নেমে এলো। কেউ চোখে রুমাল বেঁধে দাঁড়িয়েছে, কেউ সবার বুক ধুকপুকুনি করছে। ক্রিস এবার মাইক্রোফোন থেকে মুখ সরিয়ে নিল, কিন্তু এমনভাবে বলে যেন আমান ঠিকই শুনতে পায়, আমান ব্যাগ স্টেজ থেকে লেদু সোনাকে পাঠা। এরপর নিচু ভয়ঙ্কর গলায় যোগ দেয়, আর তুইও রুমালটা বেঁধে নে, নাহলে তুইও আমার হাতে মরবি। কথাটা যেন পুরো পরিবেশকে জমাট বাঁধিয়ে দিয়েছে। চারদিকে শুধু নিঃশ্বাসের শব্দ, চাপা আতঙ্ক। সবাই চোখ বাঁধা অবস্থায় করছে, কি হতে চলছে, কে আসবে স্টেজে, আর ক্রিস এখানে কি করতে যাচ্ছে? এমন সময় ক্রিস ধীরে ধীরে স্টেজের একপাশে রাখা একটা চেয়ার টেনে বসে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই, বরং প্রতিটি মুভমেন্টে একটা অদ্ভুত স্বচ্ছন্দতা, যেন এই বিশৃঙ্খলার মাঝে সে নিজের একটা আলাদা জগৎ তৈরি করছে। স্টেজের চেয়ারের ঠিক মাঝখানে বসে পড়ে, তারপর মুখে স্বাভাবিক ভঙ্গি এক পা তুলে এনে অন্য পায়ের উপর রেখে দেয়। হেলান দিয়ে বসে, মাথাটা একটু কাত করে, তার চোখ স্থির স্টেজের পর্দার দিকে, মুখে হালকা হাসি, কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়েছে ভয়ঙ্কর এক অধিকারবোধ।
এক সেকেন্ড নীরবতার পর ধীরে ধীরে স্টেজের ব্যাক স্টেজ থেকে আলো জ্বলে ওঠে। নরম মিষ্টি একটা গান বাজতে থাকে, আর সেই সুরের সাথে সাথে স্টেজে পা রাখে রুহি রমনা। সে কিছুই জানে না চারপাশে কি হচ্ছে, সবাই চোখ বেঁধে আছে কেন, কেন এত নিস্তব্ধতা। তার কাছে শুধু একটাই পারফরমেন্স, আর একটা স্বপ্নের মতো। আর সে সেজেছে খুব সাধারণ অথচ অপূর্ব। হালকা রঙের শাড়ি, চুলগুলো খোলা, চোখে একচিলতে কাজল, মুখে লাজুক একটা আত্মবিশ্বাসী হাসি। গানটা শুরুতে রুহি ধীরে ধীরে নড়তে থাকে। তার হাতের ভঙ্গি, চোখের এক্সপ্রেশন, শরীরের মুভমেন্ট সবকিছু এতটাই কোমল, নিখুঁত যে মনে হতে লাগলো গানটা প্রতি শব্দে নিজের ভেতর থেকে অনুভব করছে। স্টেজের আলো তার উপর পড়ে তাকে স্বপ্নের মতো করে তুলছে, যেন এই অন্ধকার ভয়ে ভরা পরিবেশের মাঝে সে এক টুকরো আলো হয়ে জ্বলেছে। কিসের সে চেয়ারে বসে একদম নড়ছে না, তার চোখে তখন কোনো রাগ নেই, কোনো হিংস্রতা নেই, বরং এক অদ্ভুত মুক্ততা। ধীরে ধীরে তার সিগারেটটা ঠোঁটে তুলে একটা লম্বা টান দেয়, তারপর ধোঁয়া আস্তে করে ছেড়ে দেয়। চোখ কিন্তু এক মুহূর্তের জন্য রুহির থেকে সরে না। তার প্রতিটি দৃষ্টিতে এমন আর গতিকার, যেন এই পুরো পৃথিবীতে এই মুহূর্তটা শুধু তার জন্য তৈরি। রুহি প্রতিটি স্টেপ, প্রতিটি ঘুরে দাঁড়ানো, প্রতিটি এক্সপ্রেশন সব কিছু যেন তাকে মোহিত করেছিল। তার বুকের ভেতরটা কেমন যেন হয়ে ওঠে, সে চোখ সরাতে পারে না, যেন প্রথমবারের মতো সে কাউকে এইভাবে দেখেছে, এতটাই গভীরভাবে অনুভব করছে। গানের সুর একটু একটু করে চূড়ান্ত জায়গায় পৌঁছায়। রুহির নাচ ততটাই আবেগ হয়ে ওঠে। চারপাশে চোখ বাঁধা, কেউ দেখতে পাচ্ছে না এই সৌন্দর্য, এই অনুভূতি। শুধু ক্রিস এই মুহূর্তে সাক্ষী, একজন দেখছে নিজের অধিকার নিয়ে, নিঃশব্দে মুগ্ধ হয়ে। গানটা শেষ করে ঠিক আগে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়াতে চোখের পলকে সেই পুরনো দৃষ্টি ফিরেছে, অধিকার, আগ্রাসন আর অদ্ভুত স্থিরতা। সে কোনো কথা না বলে নিজের গায়ের শার্টটা খুলে ফেলে ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে যায়। রুহি তখন নিজের পারফরমেন্সের মধ্যে ছিল, হঠাৎ সামনে কারো উপস্থিতি টের পেয়ে থেমে যায়। এতক্ষণ সে ক্রিসকে লক্ষ্য করছিল, হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে সে চমকে ওঠে। আপনি? তার গলায় বিস্ময়, অজানা আতঙ্ক। ক্রিস কোনো উত্তর দেয় না, এক মুহূর্ত সময় নষ্ট করে নিজের শার্টটা তুলে সরাসরি রুহির মুখের উপর ঢেকে দেয়। সবকিছু এত দ্রুত ঘটে, রুহি কিছু বুঝে ওঠার আগে তার দৃষ্টি অন্ধকারে ঢেকে যায়। কী করছেন? তার কণ্ঠ কেঁপে ওঠে। কিন্তু প্রতিবাদের আগে ক্রিস তাকে এক ঝটকায় কোলে তুলে নেয়। রুহি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তার শরীর শক্ত হয়েছে, সে বোঝার চেষ্টা করছে কী হচ্ছে, কিন্তু মুখে ঢাকা, চারপাশে অন্ধকার, কিছুই পরিষ্কার না। শার্ট সরাতে সাহসটুকু যেন তার হয় না। তার বুক ধড়ফড় করছে, শ্বাস দ্রুত হয়ে গেছে। স্টেজের নিচে তখন সবাই চোখ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে, কেউ কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু উত্তেজনা আর ভয়ে বাতাসে ছড়িয়ে পড়ছে। ক্রিস তখন হঠাৎ করে জোরে চিৎকার করলো, আমান, সবাইকে চোখ খুলতে বল, আমি আমারটাকে নিয়ে গেলাম। তার কণ্ঠে এক চূড়ান্ত ঘোষণা ছিল, সে যা করার তা করে ফেলছে, এখন আর কিছু করার নেই। কথাটা শোনার পর আমান দ্রুত এগিয়ে গেছে, চারদিকে ছড়িয়ে থাকা মানুষগুলো রুমাল খুলে ফেলে, সবাই সিনেমা শেষ। ফুল স্পিডে ছুটে চলছে বাইকটা। রাতের ঠান্ডা হওয়া ছুরির মধ্যে কেটে গেছে। রাস্তার দুপাশে আলো একটার পর একটা মিলে গেছে। রুই এই ক্রিসের পেছনে কুকড়ে বসে আছে, তার ভীষণ অস্বস্তি হচ্ছে, বুকের ভেতরটা ধড়ফড় করছে, কান্না পাচ্ছে, চোখে পানি এসেছিল, কিন্তু ভয় আর অজানা আতঙ্কে ঠিক মতো কাঁদতে পারছে না। ক্রিস নিজের টি শার্টটা দিয়ে রুহিকে নিজের সঙ্গে শক্ত করে বেঁধে নিচ্ছে, যার ফলে রুহি একটু নড়তে পারছে না। এভাবে এত কাছে ক্রিসের শরীরের সাথে লেগে থাকতে থাকতে রুহির শরীরে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো। ভয়, লজ্জা, অস্বস্তি সব মিলেমিশে গেছে। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠছে। রুহি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমরা কোথায় যাচ্ছি? প্লিজ আমাকে হোস্টেলে ছেড়ে দিন, রাত হলে ওখানে ঢুকতে দেবে না। ক্রিস কোনো উত্তর দেয় না, শুধু বাইকের গতি আরেকটু বাড়িয়ে দেয়। তারপর নির্লিপ্ত গলা বলে, রুহি মাথা যেন গরম হয়ে যায়, ভয়ে আরও এক রাগ একসাথে মিশে তার গলায় ওঠে। তো মানে কি? আমি একটা মেয়ে, রাতে কোথায় থাকবো? কিছুক্ষণ চুপ থেকে ক্রিস ঠান্ডা নির্লিপ্ত করে বলে, আমার সাথে। এই দুটো শব্দ যেন বজ্রপাতের মতো পড়ে রুহির মাথায়। তার বুকটা ধক করে ওঠে, পুরো শরীর কেঁপে ওঠে অজানা আশঙ্কায়। তার মাথায় একের পর এক ভয়ঙ্কর চিন্তা ভিড় করে। তবে কি তার সাথে খারাপ কিছু করবে? তাকে নিয়ে কোথাও যাচ্ছে? আর ভাবতে পারে না রুহি। ভয়ে তার গলা শুকিয়ে আসে, ঠোঁট কাঁপে, কোনো শব্দ বের হয় না। কিছুক্ষণ পর বাইকটা এসে থামে একটা লোহার বিশাল গেটে। ক্রিস হর্ন বাজায়। মুহূর্তের মধ্যে দুজন দারুণ গেট খুলে দেয়। বাইকটা ধীরে ধীরে ভেতরে ঢুকে রুহি বিস্মিত চারিদিকে তাকায়। বিশাল বাড়ি, চারিদিকে অদ্ভুত নীরবতা। জায়গাটা বড়, ততটাই ভয়ের। তার বুকের ভেতর আরও জোরে ধুকপুকানো শুরু। এই লোক তাকে বিক্রি করে দেবে না তো? এত বড় বাড়ি, কে জানে কি হয়। ক্রিস
বাইকটা সাইডে দাঁড় করে। ইঞ্জিন বন্ধ হতে চারপাশে এক অস্বস্তি নীরবতা নেমে আসে। তারপর ধীরে ধীরে নিজের টি শার্টটা খুলে নেয়, যেটা দিয়ে রুহিকে বেঁধে রেখেছিল। বাঁধন খুলতে রুহি নতুন করে প্রাণ ফিরবে। এক সেকেন্ড দেরি না করে সে সরাসরি বাইক থেকে নেমে দৌড় দেয়। এখন পালাতে হবে, এখন না হলে তার কখনোই না। কিন্তু কয়েক কদম যেতে হঠাৎ পা ভড়কে যায়, ধপ করে মাটিতে পড়ে। তার হাতটা ঘষা লেগে ছিঁড়ে যায়। তীব্র জ্বালায় চোখে পানি চলে আসে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যথায় কুঁকড়ে যায়। কিস এতক্ষণ দূর থেকে স্থির চোখে সব দেখছিল, যেন আগে জানতো ঠিক এটাই হবে। সে ধীরে ধীরে এগিয়ে এসে, তার হাঁটার ভঙ্গি কোনো তাড়াহুড়ো নেই, কোনো উদ্বেগ নেই, বরং এক অদ্ভুত নিশ্চয়তা। রুই উঠতে গিয়েও পারে না, ব্যথায় আবার বসে পড়ে। ঠিক তখনই ক্রিস কাছে এসে এক ঝটকে তাকে আবার কোলে নেয়। রুই ছটফট করে, তার কণ্ঠে স্পষ্ট ভয় আর সত্তা। কী করেছেন? আমাকে ছাড়ুন, ছাড়ুন আমাকে, এটা ঠিক না, আমি কিন্তু পুলিশে ডাকবো। ক্রিস নির্লিপ্ত, তার মুখে কোনো ভাব নেই, চোখে কোনো অনুভূতি নেই। সে রুহির কোনো কথার জবাব দেয় না, যেন এই প্রতিবাদ, কান্না সব কিছু তার কাছে অর্থহীন। বড় বড় পা ফেলে বাড়ির ভেতরের দিকে হাঁটতে থাকে। রুই এখনো ছটফট করছে, তার হাত দিয়ে ক্রিসকে ঠেলতে চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ক্রিসের শক্ত বাঁধনে সে পুরোপুরি বন্দী। বাইরে আলো ধীরে ধীরে ফিকে হয়েছে। অন্ধকার আর নীরবতার মাঝে তারা ঢুকে পড়ে সেই বিশাল বাড়ির ভেতরে। রুহির বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে জানে না সামনে কি অপেক্ষা করছে। এখান থেকে বের হওয়ার এত সহজ হবে না। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? প্লিজ আমাকে বাঁচান। দরজার উপর বারবার হাত মারছে রুই। তার কণ্ঠ কাঁপছে, চোখ ভিজে আসছে কানে। দরজা খুলুন প্লিজ, আমি হোস্টেলে চলে যাবো, প্লিজ দরজাটা খুলুন। পাগলের মতো চিৎকার করে যাচ্ছে, কিন্তু প্রতিটি শব্দ যেন এই বিশাল বাড়ির দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। কেউ সাড়া দিচ্ছে না, কেউ আসছে না। পুরো বাড়ি অস্বাভাবিক ফাঁকা। এত বড় বাড়ি, একটা মানুষের শব্দ নেই, শুধু রুহির কান্না আর দরজায় ধাক্কার আওয়াজ ভেসে আসছে। রুহি ধীরে ধীরে দরজার পাশে বসে পড়ে। তার বুকটা ওঠানামা করছে দ্রুত, ভয় যেন পুরো শরীরটাকে গ্রাস করছে। এদিকে ক্রিস তাকে নিজের রুমে আটকে রেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে, এক হাতে ফোন, অন্য হাত পকেটে। তার চোখে মুখে আকাশের দিকে স্থির, মুখে সেই চিরচেনা অন্ধকার। কারোর সাথে কোনো ফোনে কথা বলছে, গলার স্বর নিচু, কিন্তু বোঝা যাচ্ছে কোনো গভীর পরিকল্পনা করছে। কিছুক্ষণ পর শেষ হতে ক্রিস ধীরে ধীরে ফোনটা নামায়, ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। তারপর সে আবার ডায়াল করে। স্ক্রিনে ভেসে ওঠে শরীফুল খান। ওপাশে শরীফুল খান ভীষণ ব্যস্ত, কলেজের প্রোগ্রামের পর তিনি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে এসেছেন। মুখটা এখনও রাগে শক্ত হয়েছে। কলেজে আজ যা হয়েছে সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। ফোনটা কানে দিতে দাঁতে দাঁত চেপে, কী সমস্যা? কলেজে এমন মান সম্মানকে এখন আবার কেন কল করছো? ক্রিস নিচু স্বরে, সে হাসিটা শুনলে গা শিউরে ওঠে। আরে আরে, রেগে যাচ্ছেন কেন? আমাদের শিক্ষামন্ত্রী শরীফুল খান কুল। এখন শুনুন, আপনার ছেলে বড় হয়েছে, তার বিয়ে করার ইচ্ছে জেগেছে। তো সে এখন বিয়ে করবে। আপনি তাড়াতাড়ি চলে আসেন, পরে আবার আমাকে বলবেন না আপনাকে বলিনি। শরীফুল সাহেব সোজা চেয়ারে হয়ে বসেন, কপালে রক ফুলে বলেন, বিয়ে কোনো ছিনিমিনি খেলা নয় ক্রিস। আর কোন মেয়ে সর্বনাশ করতে যাচ্ছ তুমি? পাগলামি ছাড়ো, আমি গিয়ে তোমার সাথে কথা বলবো। ক্রিস ধীরে ধীরে মাথা নিচু করে হাতে, তার চোখে এক ভয়ঙ্কর স্থিরতা। আমি জানতাম আপনি এমন কিছু বলবেন, তাই তো সব ব্যবস্থা করে রেখেছি। তার কণ্ঠ আরও নিচু হয়েছে। ওয়েট মিস্টার খান, একটু আগে আপনার পুত্রবধূকে টিভিতে দেখতে পাবেন। কথাটা বলে ক্রিস কল কেটে দেয়। ক্রিস ধীরে ধীরে রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। দরজা খুলে মৃদু শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে রুই মাথাটা তুলল। ঘরের মাঝখানে মেঝের উপর গুটিসুটি মেরে বসে আছে সে, দু হাত দিয়ে হাঁটু জড়িয়ে রেখেছে, মাথাটা নিচু, এলোমেলো চুলগুলো মুখের উপর পড়ে আছে। আর সেই চুলের আড়াল থেকে স্পষ্ট বোঝা সে কাঁদছে, নিঃশব্দে ভেঙে পড়া মানুষের মতো কাঁদছে। তার কাঁধ দুটো বারবার কেঁপে উঠছে। ক্রিস দরজার কাছে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়ালো। অদ্ভুতভাবে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কেন উঠলো সে নিজেও জানে না। এই মেয়েটার কান্না, এই অসহায় ভেঙে পড়া মুখ কেন যেন সহ্য হলো না তার। ধীরে ধীরে সে এগিয়ে এলো, কোনো শব্দ করল না। এসে রুহির ঠিক পাশে বসে পড়ল। রুহি তখনও খেয়াল করেনি। ক্রিস ধীরে হাতে তার মাথার উপর হাত রাখল। রুহি যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেল, ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সরে গেল দূরে। তার চোখ দুটো কান্নায় লাল, মুখ ফ্যাকাশে। কাঁপা কাঁপা গলা বলে উঠল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর আপনার সামনে আসবো না। তার কণ্ঠে এমন এক আতঙ্কিত ছিল, যা
ক্রিসের কোনো মানুষের নয়, একটা দুঃস্বপ্ন। ক্রিস কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ রুহির হাত টেনে এনে তাকে নিজের দিকে টেনে নিল। রুহি কিছু বুঝে উঠল কি ক্রিস তার কোমর চেপে ধরে নিজের উরুতে বসিয়ে দিল। কী করছেন, ছাড়ুন। রুহি ছটপট করতে লাগল, কিন্তু ক্রিসের শক্ত বাঁধনের সামনে তার সব চেষ্টা তুচ্ছ। ক্রিস ধীরে ধীরে ঝুঁকে তার কানের কাছে এলো, তারপর নিজেও ভারী গেল ফিসফিস করলো, এই ভাবনা মাথা থেকে সরিয়ে দাও, কারণ তুমি এই মুহূর্তের পর তুমি সারা জীবন আমার জন্য মিসেস খান হয়ে যাবে, লেদু সোনা। কথাগুলো শুনে রুহি স্তব্ধ হয়ে গেল, যেন কয়েক সেকেন্ডের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়েছে। তারপর হঠাৎ করে সে ছটফট করে উঠল জোরে। কী বলছেন আপনি, এসব কি? আমি আপনাকে বিয়ে কেন করব? তার গলা ভেঙে আসছে কান্নায়। এমন কিছু করবেন না প্লিজ, আমি হাত জোর করছি। সত্যি সে কাঁপতে কাঁপতে হাত জোর করলো, চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। কি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, কিন্তু সেই দৃষ্টিতে এক অদ্ভুত গভীরতা, ভয়ঙ্কর অথচ তীব্র। সে ধীরে ধীরে রুহির জোর করা হাত দুটো নিজের হাতে নিল, তারপর খুব শান্তভাবে তার হাতের পিঠে একটা চুম্বন উঠল। রুহি কেঁপে উঠল। কি চোখ নামিয়ে নিচে শুয়ে বলে, সেটাও সম্ভব? তুই আমার হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছিস, তারপর আমার মস্তিষ্কে হামলা চালিয়েছিস। আর এখন সব কিছু হিসাব আমি সুদে আসলে আদায় করবো। এক গলায় উন্মেদনা আর ভালোবাসা ছা, এমন এক অনুভূতি যা ভালোবাসা আর অধিকার প্রতি সীমারেখা মুছে দেয়। দুজনে যখন নিজেদের ভাবনার গভীর ঢুকেছিল, ঠিক তখনই হঠাৎ করে ঘরের বাইরে প্রচণ্ড হইচই শুরু হলো। কয়েক সেকেন্ডের মধ্যে দরজাটা জোরে খুলে একদল রিপোর্টার আর ক্যামেরা মাইক হাতে ঢুকে পড়লো। পুরো ঘরটা ঝলসে উঠল ক্যামেরা ফ্লিপসে। চারপাশে একসাথে এত মানুষ, কণ্ঠ, ক্যামেরার শব্দ সব মিলে বিশৃঙ্খলা তৈরি হয়। রুই আঁতকে ওঠে। কি এক মুহূর্ত সময় নষ্ট করে সঙ্গে সঙ্গে রুইকে নিজের বুকের সাথে শক্ত করে আগলে নেয়। তারপর পাশে পড়ে থাকা নিজের টি শার্টটা তুলে রুহির উপর জড়িয়ে দেয়, যেন ক্যামেরাম্যান রুহিকে না দেখে। রুহি পুরোপুরি হতভম্ব হয়ে ক্রিসের বুকের মাঝে সিটে যায়, তার শরীর কাঁপছে। এদিকে রিপোর্টার একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। একজন মাইকের এগিয়ে বলে, মিস্টার খান, আপনি এত রাতে বাড়িতে একটা মেয়েকে নিয়ে কী করছেন? পাশ থেকে আরেকজন বলে, উনি কি আপনার গার্লফ্রেন্ড? আরেকজন সামনে এগিয়ে এসে, আপনারা কি লিভিনে থাকেন? একসাথে এত প্রশ্ন শুনে রুহির মাথা ঘুরে থাকে। তার মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন তার দিকে আঙুল তুলছে। ভয়ে আর লজ্জায় আরও জোরে ক্রিসের বুকের সাথে চেপে ধরে। ক্রিস কিন্তু আশ্চর্য রকম শান্ত। সে ধীরে ধীরে সবার দিকে তাকায়, তারপর নিচ্ছু অথচ স্পষ্ট গলায়, এই ম্যাডাম আমার জীবন, আর আজকে আমি বিয়ে করবো, তাই ওনাকে নিয়ে এসেছি। পুরো ঘরটা কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। ক্রিস আবার বলে, আর আমার ওয়াইফ যথেষ্ট ভদ্র পরিবার মেয়ে, আমরা লিভিনে বিশ্বাস করি না, আমরা আজকে বিয়ে করবো। ক্যামেরার ফ্ল্যাশ আরও অন্তত জ্বলে ওঠে। একজন রিপোর্টার আবার প্রশ্ন করে, আপনি যে বিয়ে করবেন সেটা আপনার পিতা, মানে আমাদের শিক্ষামন্ত্রী জানেন? কি ঠোঁট পাখি হালকা হাসে, নিশ্চয় উনি আমার পিতা। আমি ওনার নির্দেশ ছাড়া কিছু করি না, আপনারা বাইরে অপেক্ষা করুন। কিন্তু রিপোর্টার থামে না। একজন সরাসরি বলে ওঠে, সেটা হবে না স্যার, আপনাকে আমাদের সামনে বিয়ে করতে হবে, কারণ আমাদের কাছে খবর আছে আপনি এই ম্যাডামকে অন্য কারণে নিয়ে এসেছেন। এই প্রশ্নটা ক্রিসের চোখে এক অদ্ভুত ঝিলিক দেখা যায়। সে ঠিক এই কথাটা অপেক্ষা ছিল। সে ধীরে ধীরে বাঁক হাসলো, তারপর উচ্চ উঠল, আমান। এতক্ষণ পেছনে দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে সঙ্গে সামনে আসে, তার হাতে কিছু পেপারস। ক্রিস সেগুলো ধীরে ধীরে ক্যামেরার সামনে তুলে দেয়। রেজিস্ট্রির ব্যাপার। চারিদিকে আবার হইচই পড়ে যায়। ক্রিস সবার সামনে শান্তভাবে নিজের সিগনেচার করে, তারপর কলমটা রুহির দিকে এগিয়ে বলে, সাইন করো রুহি, নাহলে পুরো মিডিয়ার সামনে সম্পর্কটা খারাপ নাম দেবে। কথাটা শুনে রুহির মাথার ভেতর যেন বজ্রপাত হলো। তার হাত কাঁপতে শুরু করলো, চোখ বড় হয়ে গেল। এমন পরিস্থিতি, এমন ভয়ঙ্কর ফাঁদ সে জীবনে কখনো আশা করেনি। সে কল্পনা করতে পারে না। চারপাশে ক্যামেরা তাক করা, সবাই অপেক্ষা করছে তার সিদ্ধান্ত। আর ক্রিস স্থির চোখে শুধু তার দিকে তাকিয়ে আছে। সে নিশ্চিত শেষ পর্যন্ত রুহি তার কাছ থেকে পালাতে পারবে না। হঠাৎ ক্রিস গম্ভীর গলায় চিৎকার করে, সব ক্যামেরা অফ করুন আর আপনারা বাইরে যান। পুরো রুম থমকে যায়। ক্রিস রুহিকে আরেকটু নিজের দিকে টেনে ঠান্ডা অথচ কঠোর গলায় বলে, আমি সাইন করা পেপারস আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু আমার ওয়াইফ আপনাদের সামনে আনতে রাজি নয়। সে আমার ব্যক্তিগত সম্পত্তি। তার কণ্ঠে এমন এক দখলদারি ছিল যেটা শুনে কয়েকজন ক্যামেরা রিপোর্টার পর্যন্ত অস্বস্তিতে একে অপরের দিকে তাকায়। ক্রিসের ইশারা পেতে আমান এগিয়ে এসে এক একজন রিপোর্টার বাইরে বের হতে শুরু হয়। কেউ কিছু বলতে গেলে আমার কঠিন দৃষ্টি আর সাহস পায় না। ক্যামেরা একে একে নিভে গেল, ঘরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গেল। শেষ রিপোর্টার বাইরে পাঠায় আমন হাত তুলে জানিয়ে দেয়া হয়, সব ক্লিয়ার। দরজাটা বাইরে থেকে বন্ধ। কিছুক্ষণ আগে ঘরটা হইচই ভরেছিল,
এখন ভারী নীরবতা নেমেছে। রুহি হাঁপ ছেড়ে বাঁচছে। এতক্ষণ ভয় আর লজ্জায় সে প্রায় নিঃশ্বাস নিতে পারছিল না। ধীরে মুখ তুলে ক্রিসের বুক থেকে সরেছে। তার চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়। ক্রিস নিচু হয়ে পেপারগুলো আবার তার সামনে ধরে, সাইনটা করো পাঠাল ভাই, দেরি হয়ে যাচ্ছে। রুহির হাত কেঁপে ওঠে। সে কাঁপা গলা বলে, যদি না করি? ক্রিসের চোখ দুটো গম্ভীর হয়ে যায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে খুব শান্ত ভয়ঙ্কর বলে, তাহলে তোমার সাথে খুব ভয়ানক কিছু হবে। কথাটা শুনে রুহির বুকের ভেতর ঠান্ডা হয়ে যায়। সে কিছু বুঝতে পারে সেই মুহূর্তে ক্রিসের বিরুদ্ধে কিছু করা সম্ভব না। এখন শান্ত থাকতে হবে, যা করার ঠান্ডা মাথায় করতে হবে, নয়তো সত্যি ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। রুহি ধীরে ধীরে বড় একটা শ্বাস নেয়। ক্রিস তার দিকে পেপারস এগিয়ে দেয়। তার হাত এতটাই কাঁপছিল যে কলম ঠিক মতো ধরতে পারছে না, তবু বাথরুমের মতো নিচু হয়ে সিগনেচার করে। সিগনেচার শেষ হতে কয়েক ফোঁটা চোখের পানি পেপারসের উপর পড়ে। কিন্তু বাইরে থেকে যতটা ভাঙা লাগছিল, তাকে ভেতর থেকে অন্য কিছু চলছে। তার মাথার ভেতর নিঃশব্দ একটা পরিকল্পনা ধরে। কীভাবে এখান থেকে বের হবে, এই মানুষটার হাত থেকে নিজেকে বাঁচাবে। রুহির চোখে সেই ক্ষীণ পরিবর্তন ক্রিসের নজরে এলো না। সে কিছু না বলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রুহির দিকে। সে নিঃশব্দে ভেতরের সব পরিকল্পনা পড়ে ফেলার চেষ্টা করছে। ঘরের বাতাস আবার ভারী উঠল। দুজনের মাঝখানে নেমে এলো অদ্ভুত এক নীরব যুদ্ধ, যেখান থেকে একজন পালাতে চায় আর একজন তাকে কোনোভাবে হারাতে রাজি নয়। ভোরের আলো ধীরে ধীরে ফুটে উঠছে। রাতের অন্ধকার সরে গিয়ে আকাশে ছড়িয়ে পড়ছে সোনালি রোদ। চারপাশে আবহাওয়া অদ্ভুত সুন্দর। মাঝে মাঝে ঠান্ডা হাওয়া এসে পর্দাগুলো দুলিয়ে দিচ্ছে। দূরে কোথাও পাখির ডাক আসছে। কিন্তু এই শান্ত সুন্দর সকালটার সাথে রুহির ভেতরের অবস্থার কোনো মিল নেই। হঠাৎ করে ঘুমের মধ্যে কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে বুক ধড়ফড় করে উঠেছে। তার বুক দ্রুত ওঠানামা করছে। কপাল, গলা পুরো ঘামে ভিজে গেছে, যেন দুঃস্বপ্নটা তাকে তাড়া করে বেড়াচ্ছে। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কয়েক সেকেন্ড লাগে বুঝতে সে এখন সেই অচেনা বাড়িতে আছে। ধীরে ধীরে তার চোখ চলে যায় পাশের দিকে। ক্রিস মেঝেতে বসে আছে, দুই হাত বিছানার উপর রাখা, আর মাথাটা হাতের উপর এড়িয়ে দেয়। দেখে মনে হচ্ছে অনেকক্ষণ এভাবে থাকতে থাকে কখন ঘুমিয়ে গেছে সে নিজেও বুঝতে পারে না। সকালের নরম আলো এসে পড়ছে তার মুখের উপর। এই ক্রিসকে এক অদ্ভুত শান্ত লাগছে। এতটাই শান্ত, এতটাই নিরীহ, যেন কোনোদিন কারো ক্ষতি করতেই পারে না। তার মুখের কঠোরতা, চোখে ভয়ঙ্কর দৃষ্টি, শুধু ক্লান্ত একটা মানুষের ছাপ। রুহি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে তার দিকে। হঠাৎ বাস্তবতা মনে পড়ে যায়। এখান থেকে পালাতে হবে এক্ষুনি। তার বুকের ভিতর আবারও ধুকপুক শুরু হয়। ধীরে ধীরে খুব সাবধানে বিছানা থেকে নেমে দাঁড়ায় সে। সামান্য উঠে ক্রিসকে জেগে উঠবে তাই গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে। প্রতিটি পদক্ষেপ তার নিঃশ্বাস আটকে আছে। একবার পেছনে তাকানোর সাহস হচ্ছে না। দরজার কাছে পৌঁছে সে খুব ধীরে দরজা বাড়িয়ে লক খুলে, তারপর আস্তে করে ফাঁক করে বাইরে বেরিয়ে এসে, তারপর বাইরে এসে নিঃশব্দে দরজাটা বন্ধ করে দেয়, এমনকি বাইরের লকটাও লাগিয়ে দেয়। কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে থেকে রই, তারপর বড় বড় নিঃশ্বাস ফেলে। সে জানে এখন দেরি করে মানে শেষ। আর কোনো দিকে না থেকে দৌড় দিতে শুরু করে। বিশাল করিডোর পেরিয়ে প্রায় ছুটতে ছুটতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। প্রায় পায়ের ফাঁকা বাড়িটা প্রতিদ্বন্দ্বিতা নিচে এসে দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে যায়। সামনে ঠান্ডা বাতাস মুখে লাগতে মনে হলো একটু মুক্তি পেল, কিন্তু মুক্তি টিকলো না। দুই দারোয়ান এসে অবাক করে দিয়ে এগলো, ম্যাডাম দাঁড়ান। তারা তাকে আটকাতে হাত বাড়িয়ে রুহির ভেতরে সব ভয় এক মুহূর্তের জন্য সত্যি। সে নিজের সর্বশক্তি দিয়ে একজনকে ধাক্কা মারে। লোকটা প্রস্তুত না থেকে টাল সামলাতে না পারে পেছনে সরে যায়। সেই সুযোগে রুহি আবার দৌড় দেয়। খালি পায়ে, এলোমেলো চুল, চোখে আতঙ্ক নিয়ে ছুটে চলছে। শুধু একটাই লক্ষ্য, এই বাড়ি থেকে যত দূরে সম্ভব পালাতে হবে। বেশ বেলা করে ঘুম ভাঙল ক্রিসের। সকালের নরম রোদ জানলার ফাঁক করে ধীরে ধীরে পুরো ঘর ছড়িয়ে পড়ছে। অদ্ভুত শান্ত পরিবেশ, কিন্তু সেই পরিবেশের সাথে হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ শব্দ। কেউ দরজার বাইরে দাঁড়িয়ে লাফাচ্ছে আর ঘেউ ঘেউ করছে। তার গলার স্বর এমন উত্তেজনা যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ক্রিস বিরক্ত মুখে চাইলেও এলোমেলো চুলে হাত চালিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তার পক্ষে প্রায় অসম্ভব। গত রাতের এসব ঘটনা আর শরীর ক্লান্ত ছিল। কিছুক্ষণ আদো ঘুমে বসে আবার কুকুর ডাক শুনে কপাল কুঁচকে ফেলল। গত দুদিন ধরে কুকুর অসুস্থ। জ্বর আর দুর্বলতার জন্য ক্রিস তাকে আলাদা ঘরে রেখেছিল। এমনকি রাতে ডাক্তার এনেছিল তার জন্য। বাইরে থেকে যতই কঠিন হোক না কেন, কুকুর ব্যাপারে ক্রিস সর্বদা অদ্ভুতভাবে দুর্বল। আজকে কুকুরের চাঞ্চল্য আচরণ দেখে ক্রিস বুঝতে বাকি নেই সে এখন অনেকটা সুস্থ। তার ঠোঁটের কোণে খুব একটা হালকা হাসি ফুটে উঠল, কিন্তু ঠিক পরের মুহূর্তে তার দৃষ্টি আটকে বিছানা ফাঁকা। হাসিটা মিলে গেল। কয়েক সেকেন্ড
ক্রিস স্থির তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না ঠিক কী হচ্ছে। তারপর ধীরে ধীরে চোখ সরিয়েছে। রুহি কোনো সাড়া নেই। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, পুরো ঘরটা চমকল। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে নক করে বাটারফ্লাই। আর সে দরজা খুলে ভেতরে দাঁড়ায়। খালি মুহূর্তে তার মুখের রং পাল্টে যায়, চোয়াল শক্ত হয়েছে, অদ্ভুত নীরব রাগ ধীরে ধীরে তার ভেতরে ছড়িয়ে পড়ে। বড় বড় পা ফেলে মূল দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতে গিয়ে থেমে যায়। বাইরে থেকে লক। কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে থেকে ক্রিস হঠাৎ নিচু সরে আসে। সেই হাসিতে উষ্ণতা নেই, বরং ভয়ঙ্কর ঠান্ডা কিছু। যতটা লেদা ভাবছিলাম ততটা তুমি নও বাটারফ্লাই। তার চোখে দৃষ্টি মুহূর্তে কঠিন হয়ে যায়। তবে একটা ভুল করলে তার শাস্তি আমি তোমাকে দেব। প্রথমে যে হাতের জোরে দরজা ধাক্কা মারো, কিন্তু লক ভাঙে না। কিসের রাগ আরও বেড়ে যায়। তার কপাল রক ফুলে ওঠে। কয়েক সেকেন্ডে চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে পিছনে সরেছে। তারপর দৌড়ে এক প্রচণ্ড ধাক্কা মারে লক দরজা ভেঙে যায়। দরজা ভাঙার সমস্যায় কোকো আনন্দে লাফিয়ে এসে ক্রিসের গায়ে উপর ঘেউ ঘেউ করে মুখ ঘষতে থাকে। ক্রিসের সাথে কোকোকে কোলে তুলে নেয়, কিন্তু চোখে এখনো অন্য আগুন। সে দ্রুত পা ফেলে নেমে আসে, সিঁড়ি বেয়ে মেন গেটের সামনে এসে দাঁড়ায়। দারোয়ান মাথা নিচু করে দাঁড়িয়েছে, তার সামনে স্পষ্ট। আর সামনে দাঁড়িয়ে আছেন শরীফুল খান। তার মুখ গম্ভীর, চোখে বিরক্তিতে চাপা। সকাল, টিভি চ্যানেল, নিউজ, ফোন কল, সব মিলিয়ে প্রায় মাথা ফেটে যাওয়ার অবস্থা। ক্রিস তাকে দেখে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন এখানে আসাটা খুব স্বাভাবিক। বরং সম্পূর্ণ নির্লিপ্ত গলা বলে, আরে শরীফুল খান, ভালো সময় চলে এসেছেন, একটু আপনার ঘরে আসুন তো। শরীফুল খান অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে দেখে নিজের ছেলের দিকে। এই ছেলে একটা মেয়েকে রাত বিরেতে টিভিতে বিয়ে করা ঘোষণা করে নিয়েছে, এখন এভাবে কথা বলছে কেন? তিনি রাগে ফেটে পড়ে, এই ছেলে, তুমি কোন মেয়েকে টিভিতে নিউজ করছো? ওভাবে বিয়ে করার মানে কি? তুমি পাগল হয়ে গেছো? কি একটু বিচলিত হয় না? সে ধীরে ধীরে কোকোর মাথায় হাত রেখে তারপর ঠান্ডা উদাসীন গলা বলে, আমি বলছি রুমে আসতে। আসলে আসুন, ফালতু সময় আমার কাছে নেই। তার গলায় এমনটা চাপা হুমকি ছিল, যেটা শুনে আশেপাশে দারোয়ান পর্যন্ত মাথা নিচু করে ফেলে। কথা না বাড়িয়ে ক্রিস এক মুহূর্ত দাঁড়ায় না, কোকোকে কোলে তুলে নিয়ে ঘুরে বাড়ির ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। শরীফুল সাহেব কিছুক্ষণ ছেলের পিছনের দিকে তাকিয়ে থাকেন। তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তি। মাঝে মাঝে সত্যি মনে হয় দেশ সামলানো যতটা কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন এই ছেলেকে সামলানো। কারণ দেশের মানুষ অন্তত নিয়ম মানে, কিন্তু ক্রিস, সে তো নিজের নিয়মে চলে। ল্যাপটপ অন করে গম্ভীর মুখে বসে আছেন শরীফুল সাহেব। তার টেবিল জুড়ে ছড়িয়ে আছে কিছু ডকুমেন্টস আর মোবাইল। ফোনে স্পিকার দাও। একটার পর একটা কল ঢুকে যাচ্ছে, কিন্তু রিসিভ করে কথা বলছে না। শেষ হওয়ার আগে আরেকটা কল ওয়েটিংয়ে চলেছে। জি। সব থানায় খবর পাঠাচ্ছে? না, মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি। সব এক্সিট পয়েন্ট চেক করুন। সব কণ্ঠে উত্তেজনা। ল্যাপটপের স্ক্রিন একের পর এক থানা ওসি নাম্বার ভেসে আসছে। কেউ লাইনে আছে, কেউ হোল্ডে। পুরো রুম এর পরিবেশ ভারী। আর ঠিক পাশেই অস্বাভাবিক নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে ক্রিস। এক পায়ের উপর আরেক পা তুলে আরাম করে হেলান দিয়ে বসেছে। এই পুরো পরিস্থিতি যেন তার কাছে নিছক বিনোদন। তার হাতে একটা পিস্তল, সেটা তাক করা সরাসরি শরীফুল খানের দিকে। তার ঠোঁটের কোনো চিরচেরা বাঁকা হাসি, যেন এই ভয়, উত্তেজনা, বিশৃঙ্খলা সবকিছু থেকে ভীষণ আনন্দ দিচ্ছে। আপনার বৌমাকে খুঁজে পেলেন শরীফুল খান? শরীফুল খান ফোনটা টেবিলে রেখে দাঁত চেপে তাকালেন ছেলের দিকে। তার চোখে তখন রাগের সঙ্গে অপমান মিশেছে। তোমার মতো কুলাঙ্গারকে আমি জন্ম দিচ্ছি, এটা ভাবতে নিজের উপর ঘেন্না লাগছে। কিস হঠাৎ জোরে হেসে ওঠে, ইস, সেদিন যদি একটু কন্ট্রোল করতেন। মুখ বন্ধ করো বেয়াদব, শরীফুল সাহেব গর্জে ওঠেন। কিসের চোখে মুহূর্তে ঠান্ডা হয়েছে। সে পিস্তলটা সোজা করে বলেন, ফার্স্ট, আমার হাতে সময় নেই। পুরো রুম নিস্তব্ধ। ঠিক তখনই শরীফুল সাহেবের ফোন আসে। তিনি দ্রুত রিসিভ করেন। ওপাশ থেকে কিছু একটা বলা হয়, আর সে কথা শুনে কিসের মুখে ধীরে ধীরে ভয়ঙ্কর এক হাসি ফুটে ওঠে। তার চোখ চকচক করে ওঠে অদ্ভুত উন্মাদনায়। সে ধীরে ধীরে পিস্তল নামায়। তারপরে এক ঝটকায় শরীফুল সাহেবের কোলের উপর ছুড়ে দেয়। মিস্টার শরীফুল খান, বন্দুকে গুলি নেই। ফালতু ফালতু এত ভয় পান কেন? শরীফুল সাহেব হতভম্ব হয়ে পিস্তলের দিকে তাকিয়ে। আর ক্রিস, সে আগের চেয়ে বেশি উৎফুল্ল হয়ে যায়। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না। শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরিয়ে যায়। দরজার কাছে গিয়ে হঠাৎ থামে। মাথায় একটু কাত করে নিচু স্বরে বলে, আমার লেদু সোনা, আই অ্যাম কামিং। তার কণ্ঠে এমন এক ভয়ঙ্কর কোমলতা ছিল না, যেটা শুনলে ভালোবাসা আর উন্মাদনা পার্থক্য করা যায়। ফুপিয়ে কাঁদতে কাঁদতে অনবরত কাছে। এতক্ষণ কান্না করতে করতে তার চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে ঠোঁট কাটছে। পাশে বসে আছে সিমরান আর রুহির আম্মু। দুজনে বারবার তাকে সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক শব্দটা এখন রুহির কাছে সবচেয়ে অবাস্তব জিনিস মনে হচ্ছে। গত রাতে সিমরান পুরো কলেজ রুহিকে খুঁজে না পেয়ে ভয় পেয়ে যায়। ফোনে না জেনে শেষমেশ রুহির আম্মু আব্বুকে খবর দেয়। মেয়েকে পাওয়া যাচ্ছে না শুনে দুজনে
মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সারা রাত পাগলের মতো খোঁজাখুঁজি করছে, শেষে থানায় ডায়েরি পর্যন্ত করছে। আজ সকালে রাস্তায় কোনোভাবে ট্রাফিক পুলিশের ফোন থেকে রুহি তার আব্বুকেও কল করে। তার কণ্ঠ শুনে প্রায় কেঁদে ফেলেছিল। তারপর তিনি মেয়েকে নিয়ে বাড়ি আসেন। সিমরান খবর পেয়ে ছুটে আসেন। এর মধ্যে রুহি সব খুলে বলছে, কলেজে যা হয়েছে, ক্রিস তাকে কীভাবে জোর করে নিয়ে গেছে, কীভাবে মিডিয়ার সামনে তাকে বিয়ে করছে, পেপার সাইন করা। সব শুনে আম্মু আম্মু নিস্তব্ধ হয়ে যায়। মেয়েটার উপর শেষ পর্যন্ত এমন একটা ছেলের নজর পড়লো, এই চিন্তার জন্য তাদের বুক শুকিয়ে নিচ্ছে। ঘরের ভেতরে ভারী হয়েছে আতঙ্কে। ঠিক তখনই হঠাৎ বেল বেজে উঠল। কুটুস খেলা গাড়ি নিয়ে খেলছিল। বেল বাজার শব্দ ছোট ছোট পায়ে দৌড়ে যায় দরজা থেকে। আমি খুলবো বলতে রুহির আব্বু ছেলের পেছনে যান, কিন্তু দরজা কাছে পৌঁছানোর আগে দরজা ঠেলে একজন ঝড়ের বেগে ভিতরে ঢুকে পড়েন। রুহির আব্বু অবাক হয়ে, এই কে আপনি, এভাবে বাড়িতে ঢুকে গেলেন? কিসের চোখে সেই নির্লিপ্ত ভাব, যেন এটা তার নিজেরই বাড়ি। সে চারপাশে একবার তাকে ঠোঁট পাকায়, তারপর মুখ দেখে, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি আমার শ্বশুর মশাই। তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে, যাই হোক, আমার লেডি সোনাকে নিয়ে আসুন। কথাটা বলে সে আরাম করে সোফায় বসে পড়ে, যেন কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে। রুহির আব্বু চোখ লাল হয়ে যায়। তুই তাহলে সেই শয়তান, আমার মেয়েকে জোর করে বিয়ে করছিস? ক্রিস ধীরে ধীরে মাথা নাড়ে, তার ঠোঁটে অদ্ভুত হাসবে। একদম ঠিক চিনেছেন শ্বশুরজি। সে হেলান দিয়ে বসে বলে, এবার যান, আপনার মেয়েকে আমার সামনে নিয়ে আসুন। অনেকক্ষণ দেখিনি, মনটা আনচান আনচান করছে। রুহির আব্বু এবার চিৎকার করলে, আমি কখনো তোমার মতো বখাটে ছেলের হাতে মেয়েকে তুলে দিব না। ক্রিস ধীরে ধীরে উঠে দাঁড়ায়, এক হাত দিয়ে চুল ঠিক করে, তারপর খুব শান্তভাবে এগিয়ে দাঁড়ায় রুহির আব্বুর একদম সামনে। দুজনের চোখে চোখ পড়ে, সরি শ্বশুরমশাই, আপনার মেয়ে এখন আমার বউ। তার চোখের দিকে ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে, তাকে না নিয়ে আমি যাচ্ছি না। আর আমার পথে বাধা দিলে কিন্তু শাশুড়ি আম্মুকে নিয়ে চলে যাব। তার ঠোঁটে ধীরে ধীরে ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। তখন বুঝবেন বউ না থাকার জ্বালা কেমন। ম্যাট ফর ইউ সিজন 2 প্রথম পর্ব কন্টিনিউ দিব। কন্টিনিউ মানে কন্টিনিউ দিব, দিয়ে শেষ করে দিব। পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন।